জাভা স্ক্রিপ্টে পড়াশোনা করব। এখন জাভা স্ক্রিপ্টে কথা আসছিলাম, জাভা স্ক্রিপ্টের প্রসঙ্গে কথা বলতেছি যে হোয়াট ইজ জাভা স্ক্রিপ্ট। আমি বলতেছি জাভা স্ক্রিপ্টকে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি, আবার আমরা এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি। তাহলে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটাই বলতে পারবো, দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? দুটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। যেমন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমরা সেই সব ল্যাঙ্গুয়েজকেই বলবো যাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি যদি আপনাকে হাই বলি, আপনি আমাকে হ্যালো অ্যান্সার দিবেন অথবা হাই অ্যান্সার দিবেন। আমি যদি আপনাকে হাই বলি, আপনি কি বলবেন যে ওয়ালাইকুম আসসালাম, এরকম কিন্তু কিছু বলবেন না। বিকজ অফ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা কি করবে, শুধু ট্রান্সলেট করে দিবে, শুধু ট্রান্সলেট করে দিবে, শুধু কি করবে, ট্রান্সলেট করে দিবে। একটা ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি যে টেক্সট গুলা বা কোড গুলা লিখবেন, সেই কোডটাকে কি করবে, ট্রান্সলেট করে দিবে। সাপোজ আমি যদি কোডের মধ্যে, জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে হাই লিখি, এটা ট্রান্সলেট করে সে হ্যালো বলে দিবে, এটাকে কি বলে দিবে, হ্যালো বলে দিবে। মানে এখানে আর কিছু নাই, মানে একটা ইনস্ট্রাকশনটাকে শুধু ট্রান্সলেট করে দিবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটু পার্থক্যটা হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধু ট্রান্সলেট, একবারে ট্রান্সলেট করতে পারে না, এটাকে কম্পাইল করতে হয়। আগে কি করতে হয়, কম্পাইল করতে হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, তারপরে সেটা একটা আউটপুট পাওয়া যায়। বাট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হইলে এটাকে থার্ড মিডলে ট্রান্সলেট করার জন্য আরেকটা জিনিস লাগে না, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার প্রয়োজন হয় না। এই জন্য আমরা সকল ল্যাঙ্গুয়েজকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা কোনটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো আবার কোনটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলবো, একটু বুঝে শুনে বলতে হবে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা কি করে দেয়, আমরা যখন HTML এ কোড লিখতাম, আমরা HTML যখন কোড লিখতাম, এই কোডটা কি করতো, আপনি ব্রাউজারে রান করার সাথে সাথে একটা আউটপুট দেখাতো। তার মানে কি করতেছে, আপনি যদি h1 ট্যাগ লিখেন, h1 ট্যাগের ভিতরে কোনো টেক্সট লিখলে সেটাকে আপনার আউটপুটে একটা বড় আকারের লেখাটা দেখায়। তার মানে কোথাও ইনস্ট্রাকশন দেওয়া আছে যে h1 মানে এরকম বড় করে লেখাটা দেখাবা, মানে কি করতেছে, শুধু ট্রান্সলেট করে দিচ্ছে। আপনি এখানে h1 লিখতেছেন, সেটা ডিসপ্লে হিসেবে লেখাটা বড় করে ট্রান্সলেট করে দিচ্ছে। তেমনই জাভা স্ক্রিপ্টটা কি করতেছে, আপনি কোড লিখবেন, সেটাকে ট্রান্সলেট করে একটা আউটপুট দেখাবে। বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা করে, আপনি কোডটাকে রান করার সময় আপনাকে কি করতে, কম্পাইল করতে হয়, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়। মেশিন বুঝতে পারে, আপনার কম্পিউটার বুঝতে পারে এমন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, দেন সেটা আউটপুট চলে আসে। তাহলে আমি যেটা বললাম যে জাভা স্ক্রিপ্টকে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে বলতে পারি, আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারি। তাহলে আপনার মধ্যে কনফিউশন ঢুকে গেল যে আমরা যদি পার্থক্য থাকে, তাহলে আমরা কেন এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতেছি আবার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে বলতেছি। কারণটা হচ্ছে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তখনই আমরা বলি, যেমন আমরা তখনই আমাদেরকে মানুষ বলে যখন আমাদের মানুষের কিছু কমন বৈশিষ্ট্য থাকে। মানুষের কিছু কমন বৈশিষ্ট্য আছে না, যে এইসবের কারণে আমাদেরকে মানুষ বলা হয়। একটা গরুর কিছু কমন বৈশিষ্ট্য আছে, তাদের কারণে তাদের গরু বলা হয়। তো এইরকমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু কমন বৈশিষ্ট্য আছে, যাদের কারণে তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করতে পারে, তার মেমোরি আছে, মেধা আছে। তাকে আপনি কিছু একটা বললে সেটা চিন্তা করার ক্ষমতা আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চিন্তা করার একটা ক্ষমতা আছে, লজিক নিয়ে কাজ করার একটা ক্ষমতা আছে। এই জন্য আমরা তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। তো তেমনি ভাবে জাভা স্ক্রিপ্টকেও আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি, এই সেন্সে যে জাভা স্ক্রিপ্টও কি করতে পারে, তাকে আপনি একটা ঘুষি মারবেন, সে একটা রেসপন্স করবে। জাভা স্ক্রিপ্টকে আপনি ঘুষি মারবেন, একটা মানুষকে আপনি আমাকে যে আপনি একটা ঘুষি মারেন, তাহলে আমি হয়তো রাগ করব বা কিছু একটা রেসপন্স করব, অথবা আমার এই জায়গাতে কোথাও ব্যথা হবে বা এই জায়গাতে কোথাও হয়তো ফোসকা পড়বে, কিছু তো একটা ঘটনা ঘটবে, আমরা রেসপন্স করবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন রেসপন্স করতে পারে, তেমনি জাভা স্ক্রিপ্ট এটাও কি করতে পারে, রেসপন্স করতে পারে। কি করতে পারে, রেসপন্স করতে পারে। আপনি তাকে মারবেন বা কিছু করবেন, সে একটা
রেসপন্স কিন্তু করবেই। সেই সেন্সে আমরা জাভাস্ক্রিপ্টটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারি। একটু খুব ভালো করে বোঝেন যে জাভাস্ক্রিপ্টটাকে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে বলতে পারি। আবার এটাকে যদি কেউ বলে যে কেউ যদি আপনাকে বলে যে ভাই জাভাস্ক্রিপ্টটা কি, আপনি বলবেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে কেউ যদি বলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি কিন্তু বলতে পারবেন না যে না এটা ভুল কথা। এটা এই সেন্সে সঠিক কথা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যত বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সে লজিক বিল্ড আপ করতে পারে, সে ডিসিশন নিতে পারে। এই জন্য আমরা তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। তো জাভাস্ক্রিপ্টটা কি করতে পারে? ডিসিশন নিতে পারে। এই জন্য জাভাস্ক্রিপ্টকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। আবার জাভাস্ক্রিপ্টকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলে। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর একটা এক্সাম্পল বলি, সি শার্প, জাভা, এদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। কিন্তু আপনি সি শার্প, জাভাকে আপনি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারবেন না। কারণটা হচ্ছে সি শার্প, জাভা এই কোডগুলো রান করার জন্য আপনাকে সি শার্প, জাভা এই কোডগুলোকে রান করার জন্য কম্পাইল করতে হয়, মেশিনে কনভার্ট করতে হয়। এই শব্দ হচ্ছে কোথায়? শব্দ করেন না, আমি কি বলতে চাচ্ছি শোনেন। সেটা হচ্ছে, তাহলে আমরা বুঝলাম যে জাভাস্ক্রিপ্টটাকে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে বলতে পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলতে পারি। তবে যদি আপনি বলেন যে প্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো, সেটা আমরা বলবো সি শার্প, জাভা, ঠিক আছে, এইসবকে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারবেন, অথবা হচ্ছে সি, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারবেন। কারণটা হচ্ছে এদেরকে কি করতে হয়, রান করার জন্য মাঝখানে একটা কম্পাইল করতে হয়, কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয়, তারপরে সেটা আউটপুট দেয়। বাট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যদি হয় তাদেরকে কি করতে হয় না, কম্পাইল করার প্রয়োজন হয় না, তারা কি করে শুধু ট্রান্সলেট করে দেয়। তো এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। আমরা বলতে যে ওয়েবস, জাভাস্ক্রিপ্টটা কি করে, আমরা জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করব? জাভাস্ক্রিপ্ট এই জন্য ইউজ করব যে জাভাস্ক্রিপ্টটা কি করে, ওয়েবসাইটে স্ট্রাকচার এবং কন্টেন্টের বিহেভিয়ারটাকে কন্ট্রোল করে। আমরা এটা কথা বলছিলাম না, জাভাস্ক্রিপ্ট কি করে, বিহেভিয়ার কি করে কন্ট্রোল করে, বিহেভিয়ার, ব্যবহার, আচার ব্যবহার। আমরা তো একজন নর্মাল মানুষ, তাই না? তো আমাদের একটা স্ট্রাকচার আছে, একটা গঠন আছে। তো এই গঠনটা তৈরি করা হয়েছে মনে করেন যে HTML দিয়ে, এবং আমাদের ভিতর যে মাংসগুলো আছে এগুলোকে বলি আমরা কন্টেন্ট। এই কন্টেন্টটা এবং আমাদের গঠনটা তৈরি করা হয় কি দিয়ে, HTML দিয়ে। আর আমাদের এই সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কি ইউজ করতে পারি, CSS ইউজ করতে পারি। কিন্তু শুধু আপনি সৌন্দর্য বাড়ালেন, এতে কি হবে? আপনার ব্যবহার ঠিক থাকতে হবে না? আপনি কি মনে করেন যে আপনার ব্যবহার ঠিকঠাক না থাকলে আপনার মেয়ের বাপ আপনার বিয়ে দিবে? হ্যাঁ, আমার কথা বুঝছেন না, রাগ করতেছেন? তার মানে কিন্তু ব্যবহারটাও কিন্তু একটা ফ্যাক্ট, ব্যবহারটাও কিন্তু একটা ফ্যাক্ট। সো শুধু সুন্দর হলেই হবে না, আপনার ব্যবহারটা ঠিক থাকতে হবে। সো আপনি বলতে পারেন যে এটা ওয়েবসাইটের আবার ব্যবহারটা কি আসে। একটা জিনিস খেয়াল করছেন যে ব্যবহার বোঝার জন্য আপনি কি একা একাই ব্যবহার বুঝতে পারেন? যে পৃথিবীতে আপনি একজন ব্যক্তি, তো আপনি কিভাবে জাজ করবেন যে আপনার ব্যবহার ভালো বা খারাপ? আপনি ব্যবহারটা করবেন কার সাথে? তার মানে ব্যবহারের মিনিমাম একজন, মানে আরেকজন লোক লাগবে নাকি? মানে আপনার অপোজিট সাইডে শব্দ হচ্ছে কোথায়? আমি তো আপনাদের মিউট করে দিতে পারতাম, কিন্তু মিউট করে দিলে কি আপনার সাথে আমার ইন্টারাকশনটা হবে না। আমি যে কোশ্চেন করতেছি, আপনারা একটা অ্যান্সার দিচ্ছেন, এই ক্লাসের মধ্যে এই আমেজটা থাকবে না যদি আমি আপনাদেরকে মিউট করে দিই। একটু সতর্ক হন। আমি কি বলতে চাচ্ছিলাম একটু বোঝান। আমরা এতদিন পর্যন্ত যখন প্রথম ক্লাসে বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট কি করে, বিহেভিয়ার কন্ট্রোল করে। তো আপনার মাথার মধ্যে তখন আমি জানি ক্লিয়ার ব্যাপারটা না, কিন্তু আজকে আমরা ক্লিয়ার করতে হবে, কারণ আমরা আজকে জাভাস্ক্রিপ্টে কোড করবো।
তো জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ারটা কিভাবে কন্ট্রোল হচ্ছে, মানে মানে এর বিহেভিয়ারটা আবার কি, হ্যাঁ একটা ওয়েবসাইট আবার ব্যবহার আবার কি হতে পারে। তো ব্যবহার বোঝার জন্য আপনার কি দরকার বলেন তো? দুইটা জিনিস দরকার না? আপনাকে তো থাকতেই হবে এবং আপনার অপোজিট পাশে আরেকটা লোক থাকা দরকার আছে না, মিনিমাম আরেকজন থাকতে হবে। তো তাছাড়া আপনি বুঝবেন কিভাবে যে আপনার ব্যবহার ঠিক হচ্ছে কি খারাপ হচ্ছে? বোঝেন নাই? রেসপন্স করেন, বুঝতে পারতেছেন আমার কথা আমি কি বলতে চাচ্ছি? মানে মিনিমাম তো দুইজন লাগবে নাকি ব্যবহারটা বোঝার জন্য? তো ওয়েবসাইটের ক্ষেত্রে তেমন জিনিস লাগবে, দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আপনার ওয়েব কন্টেন্ট। ওয়েব কন্টেন্ট আমরা কোনটাকে বলতে পারি? এই যে ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো দেওয়া আছে স্ট্রাকচার, এটাকে আমরা ওয়েব কন্টেন্ট বলতে পারি। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট। আরেকটা কি লাগবে? আরেকটা লাগবে হচ্ছে ক্লায়েন্ট। তাহলে ওয়েব কন্টেন্ট বলতে আমরা বলতে চাচ্ছি যে এই যে ওয়েবসাইটের মধ্যে যে এই জিনিসপত্রগুলো আছে এই সবগুলাকে বলতে পারতেছি আমরা ওয়েব কন্টেন্ট। আর ক্লায়েন্ট কাকে বলতেছি? ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতেছে যে মাউসটা নিয়ে নাড়াচাড়া করতেছে, এই যে মাউসটা নিয়ে যে নাড়াচাড়া করতেছে তাকে আমরা বলতেছি ক্লায়েন্ট। যে ওয়েবসাইটটা ভিজিট করবে, যে মাউসটা নিয়ে এরকম নাড়াচাড়া করতেছে তাকে বলতেছি আমরা ক্লায়েন্ট। তাহলে আমার সাথে এই ওয়েবসাইটের একটা কি করতে হবে? কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে না? কথা না বললে আপনি ব্যবহার বুঝবেন কিভাবে? বুঝুন না কথা? জি ভাই বুঝতে পারছি। আমি যদি ক্লায়েন্ট হই আর এটা যদি ওয়েব কন্টেন্ট হয়, তাহলে ওয়েব কন্টেন্টের সাথে একজন ক্লায়েন্টের কমিউনিকেশন ঘটবে। এই কমিউনিকেশনটার উপর ডিপেন্ড করে বোঝা যাবে তার ব্যবহারটা কেমন বা ভালো বা খারাপ। তার সাথে কথা বলতে হবে আমাকে। তার সাথে যদি কথা না বলতে পারি তাহলে তার ব্যবহার বুঝতে পারবো না। সো এই ওয়েব কন্টেন্টের সাথে ক্লায়েন্টের যে ব্যবহারটা, সেই ব্যবহারটাকে বলতেছি আমরা হচ্ছে বিহেভিয়ার। তো এই বিহেভিয়ার গুলো আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে? যে আমি যখনই ক্লায়েন্টে আসার পরে আমি মাউস যখন এখানে নিয়ে আসতেছি বা এখানে একটা ক্লিক করতেছি বা কিছু একটা করতেছি, এই জিনিসগুলা কিন্তু ক্লায়েন্ট করতেছে। কোথায় করতেছে? ওয়েব কন্টেন্টের উপরে। তো আমি যদি এই রাজনীতিতে ক্লিক করার পরে কোনো কিছু একটা রেসপন্স না করে, তাহলে কিন্তু মানে বিহেভিয়ারটা বোঝা যাবে না। মানে আমি এখানে আপনি বোঝাচ্ছেন যে রাজনীতিতে ক্লিক করলাম নতুন একটা পেজ আসলো, ব্যাপারটা এইরকম না, এটা না। যেমন আমরা যদি মানে ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর দেখেন একটা জিনিস খেয়াল করছেন যে ফেসবুকে আপনি এত সময় পর্যন্ত কেন থাকেন, মানে থাকতে ইচ্ছে করে কেন? কারণটা হচ্ছে আপনি যা কিছুই করতেছেন তাৎক্ষণিক একটা রেজাল্ট পাচ্ছেন। আপনি যা কিছু করতেছেন তাৎক্ষণিক একটা রেসপন্স আপনি পাচ্ছেন। মানে আপনি, এটা হচ্ছে ওয়েব কন্টেন্ট। এটা কি? ফেসবুকের এগুলো ওয়েব কন্টেন্ট। এই ওয়েব কন্টেন্টের সাথে আপনি একজন ক্লায়েন্ট, আপনার একটা কমিউনিকেশন হচ্ছে। কিরকম কমিউনিকেশন হচ্ছে? সাপোজ আমি যদি এখানে লাইক বাটনে ক্লিক করি, তাহলে সে আমার একটা লাইক, এখানে একটা লাইক দিয়ে দিল। তার মানে আমি কিন্তু দ্রুত একটা রেজাল্ট পেলাম। এখানে লাইক বাটনে ক্লিক করলাম, এখানে সে লাইকটা হয়ে গেল। দ্রুত কি হচ্ছে? একটা রেসপন্স কিন্তু পাচ্ছি। আমাকে এই জন্যই আমাকে এই সাইটগুলোতে থাকতে ইচ্ছে করে। যদি সে আমার সাথে কথা না বলতো, সাপোজ এই জায়গাতে আসেন, প্রথম আলোতে আসেন, আপনি প্রথম আলোতে বেশিক্ষণ থাকেন না কেন? প্রথম আলোতে কি আপনি সারাদিন থাকেন? কারণ এখানে থাকতে আপনার ভালো লাগে না। কারণটা হচ্ছে এখানে তারা কি করে, আপনার এই যে ক্লায়েন্টের সাথে মানে ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের কমিউনিকেশনটা হয় না। এরা কথা বলতে পারে না, এখানে এরা চুপচাপ আছে। এরা কিন্তু চুপচাপ আছে, ঠিক আছে? এরকম চুপচাপ আছে, এই জন্য কি হয়, এদের সাথে কমিউনিকেশন হয় না, কথা বলতে পারি না। এই জন্য আমার বেশিক্ষণ থাকতেও ইচ্ছে করে না। কিন্তু ফেসবুকে আমরা সারাদিন থাকি বিকজ অফ এদের সাথে আমাদের কমিউনিকেশনটা হয়। আপনি এখনই লাইভে যাইতে পারবেন, এখান থেকে দ্রুত লাইভে যাইতে পারবেন। মানে লাইভ বাটনে ক্লিক করলে কি হবে? লাইভ বাটনে ক্লিক করলে লাইভ করার মতো পারমিশন আপনি পেয়ে যাচ্ছেন। আপনি এখানে এখনই একটা ছবি আপলোড করবেন, সেটা আপলোড ভিউ হয়ে যাচ্ছে। আপনি এখানে এখনই একটা কমেন্ট করবেন, সেই কমেন্টটা আপনি দেখতে পাচ্ছেন, মানে অনেকে দেখতে পাচ্ছে। এই যে কি করতেছেন, ওয়েব কন্টেন্টের সাথে আপনার তখন কমিউনিকেশনটা যত ভালো হবে, একটা ওয়েব কন্টেন্টের সাথে একটা ক্লায়েন্টের কমিউনিকেশন যত ভালো হবে,
ওই ওয়েবসাইটে মানুষ তত বেশি স্টে করবে। ওয়েবসাইট তো সবাই বানায়, কিন্তু কোন কোন ওয়েবসাইটে মানুষ বেশি থাকে, যে ওয়েবসাইটে মানে কি করে ক্লায়েন্টের সাথে ওয়েব কন্টেন্টের কমিউনিকেশনটা ভালো হয়, সেই সব ওয়েবসাইটে মানুষজন বেশি থাকে। বুঝতে পারি নাই? জি ভাইয়া বুঝতে পারছি। আমাদের এই রিলেশনটা তৈরি করতে হবে। আমরা শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে এই স্ট্রাকচার এবং কন্টেন্ট গুলাকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা এই ওয়েবসাইটের কি কন্টেন্ট এবং স্ট্রাকচারটাকে কন্ট্রোল করতে পারি। আপনি এই যে প্রথম আলোতে আসছেন, একটা জিনিস খেয়াল করবেন, প্রথম আলোতে আসার পরে যদি আপনি কন্ট্রোল ইউ চাপে দেখেন, এদের এখানে দেখবেন যে এদের কি কোড আছে, দেখেন তো কোনো কোড দেখতে পাবেন না। ওই যে বুটস্ট্র্যাপের ওই কয়টা কোড দেখতে পারেন দেখেন তো এখানে, এই যে এখানে ডিপ কন্টেইনার এরকম জিনিস কয়েকটা জিনিস আছে, এই যে এই কয়টা জিনিস আছে, একটা হচ্ছে ফুটার এরকম আইডি ধরা আছে, এরকম জিনিসপত্র আছে, আর কোনো কোড নাই, দেখতে পাচ্ছেন? তার মানে এই যে প্রথম আলো স্ট্রাকচার এবং কন্টেন্ট গুলো সকল কিছু হ্যান্ডেল করতেছে, কি কন্ট্রোল করতেছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। আপনি চাইলেই কি করতে পারবেন না, এর কোড গুলো আপনি কপি করতে পারবেন? এর কোড তো না, এখানে কোনো কোডই নাই, সবগুলা জাভাস্ক্রিপ্ট থেকে হ্যান্ডেল করতেছে। আপনি যদি এই জায়গাতে আসেন, প্রথম আলোতে আসার পরে আর রাইট ক্লিক করেন, ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পরে এই জায়গাতে সেটিং অপশনটা, সেটিং থেকে এখানে ডিসেবল জাভাস্ক্রিপ্টটা ডিসেবল করেন, করার পর রিলোড দেন, দেখবেন যে প্রথম আলোতে কিচ্ছু পাচ্ছেন না, প্রথম আলোতে আপনি কিচ্ছু পাচ্ছেন না, মানে সবকিছু কি করা আছে, জাভাস্ক্রিপ্টে হ্যান্ডেল করা আছে। আপনি সেম ভাবে ইউটিউবে আসেন, ইউটিউব এখান থেকে আপনি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করে কোথায়, ইন্সপেক্ট করে আপনি এই জায়গা থেকে যদি এখানেও আপনি ডিসেবল করে দেন, সেটিংসে আসবেন, আসার পরে এই যে ডিসেবল জাভাস্ক্রিপ্ট, এটা ডিসেবল করে দেন, এখন রিলোড দেন, দেখবেন যে কোনো প্রকার ইমেজ মানে ভিডিও কিচ্ছু আসতেছে না, তার মানে সবকিছু জাভাস্ক্রিপ্টে হ্যান্ডেল করা। তো যে ওয়েবসাইটে যত বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়, ব্যবহারগুলো তত বেশি কমিউনিকেট করতে পারে ইউজার, সেই সাইটগুলোতে তত বেশি মানুষ স্টে করে। তো এই জন্য আমরা আসলে এই জাভাস্ক্রিপ্ট গুলো শিখবো আসলে। হ্যাঁ, তো আমরা একটু জাভাস্ক্রিপ্টে এটা বুঝলাম, তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টে একটু হিস্ট্রিটা জানি না, হিস্ট্রি জানা দরকার না, কই থেকে এটা আবির্ভাব হলো এটা একটু জানা দরকার। তো হিস্ট্রিটা জানার জন্য যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট তৈরি করে হচ্ছে ব্র্যান্ডন ইচ নামে একজন ব্যক্তি আছে, ব্র্যান্ডন ইচ, আমরা তার চেহারা একটু দেখতে পারি, EREN, এই যে ব্র্যান্ডন ইচ, এই হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে জাভাস্ক্রিপ্ট তৈরি করেন। ঠিক আছে, নেটস্কেপ ব্রাউজার নামে একটা ব্রাউজার ছিল, এখন আছে কিনা জানি না, নেটস্কেপ ব্রাউজার, যেমন আপনি এখন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম যেমন ব্রাউজার ইউজ করতেছেন, তেমনই নেটস্কেপ ব্রাউজার নামে একটা ব্রাউজার ছিল। ওই ব্রাউজারের ওই কোম্পানিতে এই ব্যক্তিটা জব করতো, ডেভেলপার হিসেবে জব করতো। উনি জব করতে করতে ভাবলো যে আমরা যদি সার্ভার রিলেটেড কোনো কাজ করতে যাই, যেমন সার্ভার সাথে কাজ করতে হবে, তাহলে আমাদের কি করতে হয়, সার্ভার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগে, যেমন আমরা হয়তো পিএইচপি শিখবো, পিএইচপি সার্ভার ল্যাঙ্গুয়েজ, অথবা জাভা অথবা পাইথন। তার মানে আপনি সার্ভার রিলেটেড কাজ করার জন্য আপনার কি করতে হয়, কোন একটা সার্ভার রিলেটেড ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। তো ইনি চিন্তা করলো যে সার্ভার রিলেটেড ল্যাঙ্গুয়েজ বাদেও কিছুটা কাজ আমরা ফ্রন্ট এন্ডে করতে পারি কিনা। যেমন যখনই আপনি এখানে লাইক বাটনে ক্লিক করতেছেন, তখন কিন্তু এটা কি করতেছে, এটা কি সার্ভারে যাচ্ছে মনে হচ্ছে আপনার, এটা কিন্তু তখন এই জায়গাতেই শো করতেছে, এটাকে কিন্তু সার্ভারে যাওয়া লাগতেছে না, এখানেই আপনি শো করতেছে, মানে এখানে ক্লিক করা মাত্র এখানেই সেটা রেসপন্স দিচ্ছে, সার্ভারে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তো উনি চিন্তা করলো যে এমন কিছু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা তৈরি করব যেটা সার্ভারের উপর এত ডিপেন্ডেন্ট হওয়ার দরকারটা কি, সার্ভার ছাড়াও আমরা অনেক কাজ করতে পারি, সেই রকম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করবো। তো সেই জন্যই মূলত উনি এই জাভাস্ক্রিপ্ট এই ল্যাঙ্গুয়েজটা চিন্তা করলো। সেটা হচ্ছে 1994 দিকে উনি ওখানে জব করতো ডেভেলপার হিসেবে, আর 1995 দিকে তিনি আসলে এই জাভাস্ক্রিপ্ট এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা নিয়ে চলে আসেন।
পৃথিবীতে এখনো পর্যন্ত যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে সবচেয়ে কম সময়ের মধ্যে তৈরি করা হয়েছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সবচেয়ে কম সময়ের মধ্যে এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করা হয়েছে। এই ল্যাঙ্গুয়েজটা এতটাই ক্রিটিক্যাল, মানে এত কম সময়ের মধ্যে করা হয়েছে। ল্যাঙ্গুয়েজটা খুব বড় না, কিন্তু খুবই ছোট। ল্যাঙ্গুয়েজটা খুব বড় না, ছোট, ঠিক আছে। তো যাই হোক, আমি চাচ্ছিলাম একটু হিস্ট্রিটা বলি এদেরকে, আপনাদেরকে, যে নেটস্কেপ ব্রাউজারে উনি ডেভেলপার হিসেবে কাজ করতো। ওই সময় চিন্তা করলো যে না, আমরা ক্লায়েন্ট সাইট, এটাকে বলে কিন্তু ক্লায়েন্ট সাইট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে কি, আমি এই সাইটটা ভিজিট করবো, আমি হচ্ছে ক্লায়েন্ট। এটা কিন্তু সার্ভারে যাচ্ছে না, আমি এখানে যখন লাইক করতেছি এটা কিন্তু সার্ভারে যাচ্ছে না, মানে সার্ভারের সাথে রিলেশন না। তো এই জন্য এটাকে বলে ক্লায়েন্ট সাইট ল্যাঙ্গুয়েজ। তো উনি চিন্তা করলো যে না, তাহলে আমরা এইরকম একটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি। তো তারই ধারাবাহিকতা আসলে উনি এই জাভাস্ক্রিপ্টটা তৈরি করেন। ওই সময়ে 1995 এর দিকে উইন্ডোজ এক্সপ্লোরার খুব ভালো জনপ্রিয়তা পাচ্ছিল। উইন্ডোজ এক্সপ্লোরার খুব ভালো জনপ্রিয়তা পাচ্ছিল। তখনই নেটস্কেপ তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য, নেটস্কেপ ব্রাউজার তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য তাদের ব্রাউজারে জাভাস্ক্রিপ্টটা ডেভেলপ করা স্টার্ট করে। তাদের ব্রাউজারের জন্য জাভাস্ক্রিপ্টটা ডেভেলপ করে স্টার্ট করে, ঠিক আছে। ওই সময় কি বললাম, যে উইন্ডোজ এক্সপ্লোরার যে মানে ব্রাউজারটা ছিল, সেই ব্রাউজারটা খুব জনপ্রিয়তা পাচ্ছিল। তারা চিন্তা করলো যে তাদের নেটস্কেপ ব্রাউজারে যারা তাদের জাভাস্ক্রিপ্টটা ইমপ্লিমেন্ট করে মানুষজন এখানে ভিজিট করতে আসে। তো এইভাবে জাভাস্ক্রিপ্টের যাত্রাটা শুরু হয়। এরপরে জাভাস্ক্রিপ্টের নামটা তারা আসলে পরিবর্তন করে, নামটা পরিবর্তন করে লাইভ স্ক্রিপ্ট নামকরণ করে। তো এইরকম ভাবে অনেক আসলে ভিতরে অনেক কাহিনী আছে, সব বলতে চাচ্ছি না। তবে জাভাস্ক্রিপ্ট নামটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে ওই সময় যেটা হচ্ছিল, যে জাভা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে, তখন তো সেই জনপ্রিয়তা পাচ্ছিল। তো ওই জনপ্রিয়তা পাওয়ার কারণে তারা চিন্তা করে যে এইরকম সেম কিছু একটা নামকরণ করা যায় কিনা। যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা আলাদা জিনিস, জাভা হচ্ছে আলাদা প্রোগ্রামিং, দুটা কিন্তু দুই জিনিস। এমন না যে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বা কিছু একটা জাভাস্ক্রিপ্ট বা জাভা, দুটা কিন্তু আলাদা দুই জিনিস। কিন্তু জাভা কিন্তু কি করে, জাভা প্রোগ্রামিংটা রান করার জন্য কম্পাইল করতে হয়, যেটাকে আমরা পিওর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। কিন্তু জাভাস্ক্রিপ্টটাকে কি বলতে পারি না, পিওর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি না। এটা কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। দুটা কিন্তু দুই জিনিস। কিন্তু ওই জাভার সাথে নামটা মিল রেখে তারা তখন কি করলো, নতুন করে নাম রাখলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট। কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া, বুঝা গেছে। জি বোঝা যাচ্ছে। জি ভাইয়া। ভাই ব্র্যান্ডন উইচ কি এখনো বেঁচে আছে? খোঁজ খবর নিতে হবে, খোঁজ খবর নিতে পারেন আপনারা। উনি কি একাই এটা তৈরি করছে? হ্যাঁ, উনি প্রথমে উনি একাই এটা ধারণা করছে, পরে এটা আসলে এখন তার একাই করে না। এখন যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, কিন্তু ইকমা স্ক্রিপ্ট একটা কোম্পানি আছে, ইকমা স্ক্রিপ্ট, তারা কিন্তু এই জাভাস্ক্রিপ্টটাকে এখন হ্যান্ডেল করে। যেমন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কোড আছে, যেমন আমরা যখন HTML শিখলাম তখন বললাম W3C, ওই প্রতিষ্ঠানটা HTML এর কোডগুলোকে কি করে এখন হ্যান্ডেল করে, নতুন নতুন ভার্সন নিয়ে আসে, নতুন নতুন কোড নিয়ে আসে, ইকমা স্ক্রিপ্ট। তো তেমনি ইকমা স্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে হ্যান্ডেল করে। জাভাস্ক্রিপ্টে অনেক ভার্সন আছে, যেমন আপনারা দেখবেন জাভাস্ক্রিপ্ট কিন্তু জাভাস্ক্রিপ্ট নামে কিন্তু সারা বিশ্বে সবাই এই নামে ডাকে, ব্যাপারটা এরকম না। দেখবেন যে ওই যে ইকমা স্ক্রিপ্ট 3 বা EMS 6, 5 এরকম একটা ভার্সন দেখবেন, ঠিক আছে। তো এরকম করে আসলে জাভাস্ক্রিপ্টের ইকমা স্ক্রিপ্ট 4, 5, 6, 7 এরকম করে বিভিন্ন ভার্সন কিন্তু এখন রিসেন্টলি চলে আসছে। তো একটু হিস্ট্রি গুলো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন, হিস্ট্রি গুলো আসলে আপনাদের একটু জানা দরকার। বাট আমি টুকটাক সামান্য একটু বললাম, এটা একটু নিয়ে আপনি চাইলে স্টাডি করতে পারেন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আচ্ছা, আমি একজনের সাথে পরিচয় হয়েছিল। সে প্রোগ্রামার, কিন্তু সে শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে একটা সফটওয়্যার ফার্মে, এবং ওই জাভাস্ক্রিপ্ট দিয়ে নাকি সে সফটওয়্যার মানে ওয়েবসাইট তৈরি করে, অন্য কোনো কাজ করে না। হ্যাঁ, শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে কি আপনার ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরি করা সম্ভব? আপনার তো স্ট্রাকচার তৈরি করার জন্য তো আপনাকে অবশ্যই HTML লাগবে, এর কোনো বিকল্প কিছু নাই। স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করার জন্য আপনার কি করতে হবে, অবশ্যই HTML লাগবে। আর ডিজাইনটা সুন্দর করার জন্য আপনার অবশ্যই কি করতে হবে, CSS লাগবে। এখন আপনি কি করতে পারবেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন কাজগুলো করতে পারবেন,
জাভাস্ক্রিপ্টে আপনি কোন কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে যে দেখেন আমি এখানে লাইক করতেছি, লাইকটা এখানে লাইকটা চলে আসতেছে, এখানে কমেন্ট করতেছি, কমেন্ট এখানে শো করবে। কিন্তু আপনি যদি মনে করেন যেখানে আপনি একটা ইমেজ দিবেন, সেই ইমেজটা আপনি সেভ করে রাখবেন, সেই জিনিসগুলো তো জন্য আপনাকে অবশ্যই সার্ভারে কোনো কানেকশন থাকতে হবে। যদি আপনি জিনিসগুলো সার্ভারে জমা করে রাখতে চান, সার্ভারের সাথে যদি জি। কানেক্টেড করতে চান, তাহলে আপনার কি করতে হবে? অবশ্যই সার্ভার রিলেটেড কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অবশ্যই জাভাস্ক্রিপ্টেরও ফ্রেমওয়ার্ক আছে, যেমন হচ্ছে নোড.জেএস। হ্যাঁ, নোড.জেএস কিন্তু জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। তো জাভাস্ক্রিপ্টে এই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি কি করতে পারবেন? সার্ভারের সাথেও কাজ করতে পারবেন। কিন্তু শুধু কোর জাভা দিয়ে, কোর জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি সার্ভারের সাথে কাজ করতে পারবেন না। আপনাকে সার্ভারের বাইরে কাজ করতে হবে, সার্ভার রিলেটেড কোনো কাজ করতে পারবেন না। জি। বুঝা গেছে? শুধু কোর জাভাস্ক্রিপ্ট। আমার মনে হয় সেই শুধু জাভা পার্টটা করে, অন্য হয়তো অন্য দেখে হ্যাঁ রাইট, ওনার টিমে তাই না? হ্যাঁ সেটা হতে হ্যাঁ? পারে, রাইট। ভাইয়া একটা কোশ্চেন ছিল, বলেন। আপনার এই যে ধরেন যারা এইগুলা তৈরি করছে তাদের লাভটা আসলে কি হচ্ছে? খুবই ভালো একটা কোশ্চেন, সিরিয়াসলি খুবই ভালো কিন্তু একটা কোশ্চেন। এটা আপনাদের কখনো মাথায় আসছে? আমার অনেকবার আসছিল, কিন্তু আমি কিভাবে বলবো সেটা বলতে পারি নাই। যে এর আগে আপনি দেখাইলেন ওই যে আপনার বুটস্ট্র্যাপ তৈরি করছে, তো ওদের ভাইয়া ওরা লাভটা তো সব কি আসলে? কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, এদের কাছে কি হয়, এরা বিভিন্ন জায়গা থেকে ডোনেশন পায়, বিভিন্ন জায়গাতে। কারণ আমাদের তো ফ্রি ফ্রি দিচ্ছে, বাংলাদেশের আমাদের কাছে তো কোনো টাকা নিচ্ছে। বাংলাদেশের রোহিঙ্গা আছে না? আপনার কাছে জি মনে হয় ভাইয়া। যে সবগুলো খরচ বাংলাদেশ সরকার চালাচ্ছে? না, 1 টাকাও খরচ করতেছে না, সব আবার ডাবল আসছে। বরঞ্চ লাভ হচ্ছে সরকারের। হ্যাঁ, কারণ জি। বাইরে থেকে দেশে যে টাকাটা ঢুকতেছে সেটাকে আপনি ওই যে বাংলাদেশের টাকা ভাঙতি করতে হবে না, বরঞ্চ লাভ আছে। মেইন কথা হচ্ছে এরা বিভিন্ন জায়গাতে ডোনেশন পায়। আরো জিনিস হচ্ছে এদের সাথে অনেকের লিঙ্ক আপ করা থাকে। কিরকম? আপনি বুটস্ট্র্যাপ নিয়ে সারা এত ওয়েবসাইট ডিজাইন করতেছেন, এত কিছু করতেছেন, তারা কিন্তু অনেক জায়গাতে প্রমোশন পায়। অনেক দেখবেন যে গিটহাবের লিঙ্ক গুলা ওরা হচ্ছে তারা কি করে, ওরা ওই ব্র্যান্ডিং করে দেয়। এতে অনেক ইনকাম সোর্স আছে, এরা অনেক জায়গাতে ইনকাম পায়। কিন্তু সবচেয়ে বড় ইনকাম সোর্স যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা হচ্ছে ওই যে ওদেরকে ডোনেট করে। অনেক বড় বড় কোম্পানিরা এদেরকে ডোনেট করে, অনেক বড় বড় কোম্পানি এরা ডোনেশনটা পায়। এই কারণে এরা হচ্ছে এটা কন্টিনিউ করতে পারছে, এই ডোনেশনটা পায়। আরো অনেক ইনকাম সোর্স আছে, অনেক সোর্স আছে। একটা জিনিস খেয়াল করছেন যে যখন পাঠাও আসলো, পাঠাও কোম্পানি মনে আছে? নাম শুনছেন না শোনেন? জি ভাইয়া। পাঠাও। উবারের কথা আমি কেন বলতেছি না, পাঠাও কথা বলার কারণ আছে। পাঠাও কথা বলার কারণটা হচ্ছে ও ভাই নামে একটা আছে। সেটা ঠিক আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু আমি পাঠাও কথা স্পেসিফিক বলার কারণটা হচ্ছে আমি পাঠাওয়ে ফুড ডেলিভারি করছি, পার্সেল সাইকেল করে অফিস করতাম, অফিস শেষ করে ধানমন্ডি বা কোথাও যাইতাম, যাই 2-1টা ফুড ডেলিভারি করতাম। 2টা ফুড ডেলিভারি করলে, 2টা পার্সেল ডেলিভারি করলে আমার হচ্ছে মোটামুটি 300 টাকার মতো ইনকাম হয়ে যেত। কিরকম ভাবে? কাস্টমার দিতে হচ্ছে আপনার 60 টাকা। একটা ফুড যদি আপনি রেস্টুরেন্ট থেকে তার বাসায় নিয়ে দিয়ে আসেন, তাহলে কাস্টমার দিবে 60 টাকা। কিন্তু ওই পার্সেলটা আপনি ডেলিভারি করলে মোটামুটি আপনি পাবেন হচ্ছে 100 টাকার উপরে। এবং আপনি যদি 2টা পার্সেল কমপ্লিট করতে পারেন, তাহলে ওরা পাঠাও আবার বোনাস দেয়, দিয়ে আপনার মোটামুটি 300 টাকার মতো ইনকাম হয়ে যায়। তাহলে পাঠাওয়ের লাভটা কোথায়? তারপরে আপনার পাঠাও যখন প্রথম আসছিল মোটর বাইকে দেখবেন যে ওই যে কোড ইউজ করতে পারলে তারা হচ্ছে 50% ডিসকাউন্ট দেয়। আবার প্রথম দেখলেন যে টাকাই দেওয়া লাগে না, হ্যাঁ, আপনাকে 10 টাকা বা 20 টাকা দিলে অত দূর পর্যন্ত আমার নিয়ে যাওয়া দিবে। তো এটা কেন, কিভাবে করে? এরা হচ্ছে ব্র্যান্ডিং করার জন্য করে। এদের কাছে অনেক জায়গা থেকে আপনার ওই ডোনেশন পায়। আসলে এরা অনেক কিছু নিয়ে ব্র্যান্ডিং করে, এদের ইনকামের শেষ নেই। আরো অনেক জায়গা থাকতে পারে, আমি সবকিছু জানি না, তবে আমার জানা মতে এরা হচ্ছে বিভিন্ন জায়গাতে ডোনেশনটা পায়, সেটা নিয়ে এরা হচ্ছে চালায়। তবে এদের টাকার অভাব নেই। আচ্ছা, আমরা অন্য পয়েন্টে আসি,
সেটা হচ্ছে আমরা বললাম যে জাভাস্ক্রিপ্টটা আমরা এতক্ষণ যে জাভাস্ক্রিপ্টটা শিখলাম আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের ডেফিনিশন বলি না, আমরা বলছি জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি। তখন আমরা বললাম যে এটাকে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি অথবা এটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলতে পারি। দুটা বললেই কোনোটাই কিন্তু ভুল না, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য সেটাও এটার মধ্যে আছে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য সেটাও এর মধ্যে আছে। আমরা যদি বলি যে জাভাস্ক্রিপ্টটাকে যদি ডিফাইন করতে চাই, ডেফিনিশনটা বলতে চাই, তাহলে কিভাবে বলবো? আমরা বলতে পারি জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল, জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল আনটাইপেড ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অনেকগুলো কথা বলছি, মনে আছে? একটা একটা করে বলতে হবে। জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল, এটা একটা পয়েন্ট। জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল আনটাইপেড, টাইপ সে টাইপ হচ্ছে আনটাইপ ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে হাই লেভেল, দ্বিতীয় নাম্বার হচ্ছে আনটাইপ, তিন নাম্বার হচ্ছে ইন্টারপ্রেটেড। তাহলে আমাদেরকে তিনটা আলাদাভাবে বুঝতে হবে যে হাই লেভেল কাকে বলে। হাই লেভেল তাহাকে বলে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাই লেভেল, একটা হলো লো লেভেল। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ভাই মিড লেভেল একটা আছে না, কোনটা? লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল, লো লেভেল আর মিড লেভেল। না, মিড লেভেল আমি এখানে পাচ্ছি না, আমি দুইটা লেভেলের কথা বলতেছি, আমি জানি না মিড লেভেল বলতে কিছু আছে কিনা। বাট আমার জানা মতে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দুই প্রকার, একটা হচ্ছে হাই লেভেল, একটা হচ্ছে লো লেভেল। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলতেছি? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বলতেছি যেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করতে হয় না। মানে আপনি একটা কোড লিখতেছেন, সেই কোডটা লেখার পর রান করার জন্য মাঝখানে ওটাকে কনভার্ট করে রান করার জন্য আর কোনো মিডলম্যান কোনো প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর লো লেভেল বলতেছি সেটাকে যেটাকে ডিসপ্লে করার আগে ওই কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কি করতে হয়? কনভার্ট করতে হয়, মেশিন বুঝতে পারে এমন কনভার্ট করতে হবে, তার মানে কম্পাইল করতে হবে, তারপরে সেটা আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি জাভা, সি শার্প এগুলা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকে বলতেছি যেমন জাভা স্ক্রিপ্ট, এই ল্যাঙ্গুয়েজটা কি করতে হয় না, কনভার্ট করার জন্য মাঝখানে মিডলম্যান হিসেবে আর কিছু করতে হয় না, শুধু কি করে ট্রান্সলেট করে দেয়। সেই জন্য আমরা এটাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। তাহলে আমরা বলতে পারতেছি এখন জাভাস্ক্রিপ্ট, আমি বললাম জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা আপনি বুঝতে পেরেছেন যে হাই লেভেলটা কেন বললাম আমরা হাই লেভেল, কারণটা হচ্ছে এটাকে কম্পাইল করার প্রয়োজন হয় না, এই কোডটাকে রান করার জন্য মাঝখানে আর কোনো কিছু প্রয়োজন হয় না, মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার প্রয়োজন হয় না, এই জন্য আমরা বলতেছি এটাকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপরে সেকেন্ড একটা কিওয়ার্ড ইউজ করছি, সেটা আনটাইপেড। আনটাইপ বলার কারণটা হচ্ছে আমরা আজকে যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডাটা টাইপ গুলো দেখবো, যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের আগে বলে দিতে হয় যে এই ভেরিয়েবলে যে ডাটাটা নিচ্ছি সেই ডাটাটা স্ট্রিং না ভার্কার না নাম্বার না কি, এটা আগে থেকে সেটা বলে দিতে হয় না, ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে। যেমন আমি যদি এখানে একটু দেখাই, কোথায় যাব, এখানে দেখেন, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এরকম ভি আর ভার, একটা নেম দিতে হয়, নেম ইকুয়াল টু মনে করে দিলাম হচ্ছে আমি আনোয়ার, ANWR আনোয়ার। তাহলে দেখেন এই যে নেম এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মানটা কি আনোয়ার, এই যে নামটা কি এটা একটা স্ট্রিং নাম, সে অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এটা একটা স্ট্রিং, তাকে বলে দিতে হয় না, এখানে তার আগে বলে দিতে হয় না STRING স্ট্রিং, এরকম বলে দিতে হয় না যেটা ভ্যালুটা হচ্ছে স্ট্রিং। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন আপনার ওই যে জাভাতে বলে দিতে হয় যেটার নাম, এটা ভ্যালুটা কি হবে, স্ট্রিং না কি সেটা বলে দিতে হবে। আমি যদি এখন এই জায়গাতে লিখে দেই হচ্ছে 1 2 3 4 5, তাহলে সে অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এটা একটা নাম্বার ভ্যালু। তো এই জিনিসটা হচ্ছে আনটাইপেড, মানে টাইপটা বলে দিতে হয় না, টাইপটা ভেরিয়েবলের ডাটা টাইপটা বলে দিতে হয় না যেটা কোন টাইপের ডাটা, এই জন্য আমরা বলতেছি হচ্ছে আনটাইপ। তাহলে দুইটা পয়েন্ট শেষ। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্টারপ্রেটেড, মানে হচ্ছে দুভাষী। এটা কি করবে, শুধু ট্রান্সলেট করে দেবে, শুধু ট্রান্সলেট করে দেবে, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার প্রয়োজন হয় না, শুধু ইন্টারপ্রেটেড করে দেবে। দুভাষী প্রয়োজন আছে না?
সাপোজ চায়না থেকে কেউ যদি আসে বাংলাদেশে, সে আমাদের কথা বুঝতে পারবে? একজন দুভাষী প্রয়োজন আছে না? এই দুভাষীটাকে কি বলে? জি ভাই আছে। তো এই হচ্ছে সেই দুভাষী হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো আমার অবস্থা খুবই খারাপ। তো আমি সেটা বোঝাচ্ছিলাম যে জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল। তাহলে হাই লেভেল বুঝলাম, এরপর বললাম আনটাইপেড সেটা বুঝলাম, ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা বুঝলাম। তাহলে আমরা বলতে পারি জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল আনটাইপেড ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটাই ক্লিয়ার? আমরা আসলে জাভাস্ক্রিপ্টে কি শিখবো? জাভাস্ক্রিপ্টে যে সব জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন ফর্ম গুলা করি, ফর্মের ভ্যালিডেশন গুলো কাজ করবো। বিভিন্ন ফর্ম, আমরা ফর্ম ডিজাইন করতাম না, ফর্মের ভ্যালিডেশন গুলো ক্ষেত্রে কাজ করব, বিভিন্ন ফাংশনালিটি গুলো অ্যাড করব। তারপরে জাভাস্ক্রিপ্ট একটা কাজ করে। জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে যখনই আপনি এই জায়গায় মজিলা ফায়ারফক্স যেখানে ক্লিক করবেন তখন দেখবেন এটা রিলোড হচ্ছে। এটা দেখছেন রিলোড হচ্ছে? যখন আপনি ব্রাউজারে ক্লিক করবেন তখন দেখবেন এটা রিলোড হচ্ছে। তার মানে এটা রিলোড হচ্ছে মানে আপনি যখন এখানে ক্লিক করতেছেন এই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? এই ইউআরএল হয়ে ওই সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে রেসপন্সটা নিয়ে এসে আপনাকে দেখাচ্ছে। কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এই কাজটা করে না। জাভাস্ক্রিপ্ট কি করবে না? এইরকম রিলোড করবে না, পেজ রিলোড নিবে না। আপনি এখানে ক্লিক করবেন, এটা রিলোড নিবে না। এই কাজগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টে করা যায়। এরপরে এইচটিএমএল এবং সিএসএস এর যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এইচটিএমএল এবং সিএসএস এর যে কোড, এই কোডগুলোকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। এই জিনিসগুলো আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব। বুঝতে পেরেছেন আমার কথা? এতক্ষণ পর্যন্ত আমরা কোনো কোডই করলাম, হিসাব আছে? এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো যে আপনারা শুনছেন, কতটা যে আমার উপর বিরক্ত আমি জানি না। কি করবো, বলা তো দরকার। আচ্ছা ভাইয়া, এই যে ইন্টারপ্রেটেড এটা মানে কি? দুভাষী, দুভাষী ইন্টারপ্রেট বা ট্রান্সলেট করে দেবে সে, ওই দুভাষী কাজ করবে। ইন্টারপ্রেট মানে সে দুভাষী হিসেবে কাজ করবে। বুঝছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আমরা একটা ফাইল, একটা ফোল্ডার তৈরি করি, লিখে দিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট 1 দিলাম। এখন এটাতে আমরা কোড এডিটর ওপেন করি, ওপেন ফোল্ডার, এটাকে আমরা ওপেন করি। আচ্ছা, এরপর আমরা index.html এটা নিতে পারি। এটা হচ্ছে HTML এর ফাইল। এখানে আমরা একটা হেডিং ট্যাগ নিতে পারি, জাভাস্ক্রিপ্ট ক্লাস। এটাকে আমরা রানও করতে পারি। রান করলাম, এটা আসছে। এখন আমাকে একটা জিনিস বলেন, এটা হলো HTML এর ফাইল, HTML ফাইল। তো এই HTML ফাইলের জন্য যখন আমরা এই ফাইলের ভিতরে সিএসএস লিখতাম, এই ফাইলের ভিতরে সিএসএস লিখতাম, তখন আমাদের কি করতে হতো বলুন তো? স্টাইল ট্যাগটা ইউজ করা লাগতো, লাগতো কিনা? জি ভাইয়া জি। কেন লাগতো? স্ক্রিপ্ট ইউজ করা লাগবে মনে হয়। কেন লাগতো? কারণ HTML এর ফাইলের ভিতরে আপনি অন্য একটা জিনিস ইউজ করবেন, তাকে বুঝাই দিতে হবে না যেটা স্টাইল। তেমনি ভাবে আমরা যেহেতু এখানে জাভাস্ক্রিপ্ট যদি ইউজ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করতে হবে। তবে জাভাস্ক্রিপ্ট যেটা ইউজ করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, বাট সবসময় যেটা ভালো সব শেষের দিকে ইউজ করা সবচেয়ে বেটার, বডির একদম নিচে। কারণটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লোড হতে একটু সময় লাগে, জাভাস্ক্রিপ্ট লোড হতে একটু সময় লাগে। তো যেটা হয় এই HTML এই কোডগুলো সে একটা একটা করে পড়বে, পড়তে পড়তে অলরেডি জাভাস্ক্রিপ্ট কোডগুলো লোড হয়ে যাবে, সময় লাগবে না। এই জন্য জাভাস্ক্রিপ্টের কোডগুলো চেষ্টা করবেন নিচে লেখার জন্য। এমন না যে আপনি উপর লিখলে কোনো সমস্যা আছে, বাট যেটা গুড প্র্যাকটিস সেটা আমি বললাম যে আপনি জাভাস্ক্রিপ্টের কোডগুলো নিচে লেখবেন। তো যাই হোক, জাভাস্ক্রিপ্ট লেখার জন্য জাভাস্ক্রিপ্টে আমি একটা ব্লক তৈরি করলাম। আমরা কি করতে পারি? এই জায়গাতে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। কোনো কনফিউশন আছে?
আবার এমনও হতে পারে যে এটা কি আমরা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, আমরা সিএসএস এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করতাম না। আমি যদি লিখি main.js, যদি আমরা সিএসএস এর যেভাবে ফাইল তৈরি করতাম সেম ভাবে যদি একটা জাভাস্ক্রিপ্টে ফাইল তৈরি করি তাহলে আমরা এইভাবে তৈরি করব main.js, এন্টার দিব। এন্টার দিলে দেখেন এটার আইকন কি হয়েছে, জেএস ফাইলের আইকনটা হয়ে গেছে। এখন এই ফাইলে যদি আপনি লিংক আপ করতে চান তাহলে আপনাকে লিংক আপ করতে হবে এখানে, কথা বলেন জি একদম সিএসএস এর মতো। তো আমরা ওটাতে এখন কাজ করতেছি না, আমরা এখানেই কাজ করব। এই তো আমরা এখানে কাজ করার আগে আমাদেরকে দেখেন আমার জাভাস্ক্রিপ্টটাতে কিন্তু গুরুত্ব একটু বেশি করে দিব, এটা আমি প্রত্যেকটা ব্যাচে করে আপনাদের ক্ষেত্রে করব। কারণটা হচ্ছে আপনি কিন্তু জাভাস্ক্রিপ্টটাকে আমরা এতক্ষণ ডেফিনেশন এত কষ্ট করে বুঝালাম, কারণটা জাভাস্ক্রিপ্টটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা সব বৈশিষ্ট্য আছে এটার ভিতরে তাই আছে। তাহলে আমরা যদি জাভাস্ক্রিপ্টটা ভালো মতো শিখি তাহলে কি আমাদের পিএইচপি, জাভা, পাইথন, রুবি ওইসব ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখতে হবে? কথা বলেন। তাহলে আমি যদি কোনোটা একটা ভালো মতো শিখি, একটা যদি ভালো মতো শিখতে পারি তাহলে অন্যগুলোতে আমার সময় অবশ্যই লাগবে না, আমার লজিক বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব জাভাস্ক্রিপ্টে মোটামুটি আমাদের বেসিকটা মানে প্রোগ্রামিং এর বেসিকটা জাভাস্ক্রিপ্টে যেন আমাদের ক্লিয়ার হয়ে যায়। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আমরা যখন পিএইচপি শিখবো পিএইচপিতে আমরা অনেক জিনিস স্কিপ করে যাব, মানে একই জিনিস তো বারবার শেখার কোনো প্রয়োজন হয় না, তো সেই জিনিসটা আমরা শিখবো না। খুবই বেসিক পার্থক্য থাকে, মোটামুটি সবই এক। তো আমাদের দেখেন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথম জিনিস হচ্ছে আপনাকে ভেরিয়েবল জিনিসটাকে শিখতে হবে। ভেরিয়েবল জিনিসটা আপনাকে শিখতে হবে। আপনারা যখন এসএসসি ইন্টারমিডিয়েট ম্যাথ করতেন তখন ম্যাথে কি করতেন, যে x = 10 এরকম করতাম না? মনে করি x মানে = 10, y = 20 এরকম মনে করতাম না? এখানেও সেম জিনিস, কোনো পার্থক্য নাই। কিন্তু আমাকে কেউ একটু বলেন যে x মানে 10, y মানে 20 যেটা আপনি অঙ্কতে ম্যাথে করতেন, তো ওটা কি আসলে, ওটা কি মিন করে আসলে, ওটা কি মিন করে কি আসলে? x এর ভ্যালু হচ্ছে 10, তার মানে x এর ভিতরে 10 আছে। আমি যদি x কে ডাক দেই তাহলে আমি কি পাবো, x এর ভ্যালুটাকে পাবো, মানে 10টাকে পাবো। এই তো জি স্যার। ব্যাপারটা এরকম না? জি ভাইয়া জি। আপনারা কি টায়ার্ড হয়ে যাচ্ছেন? না ভাইয়া। না স্যার। না ভাইয়া। টায়ার্ড হচ্ছে না, আমরা আগ্রহ ভালো লাগতো না, নতুন কিছু শিখে ভালো লাগতেছে। হ্যাঁ ভালো লাগবে, একটু ওয়েট করুন, ভালো লাগবে। আমরা প্রোগ্রামিং এ আসছি তো, এতদিনের আশা যেটা আমরা এতদিন তো আসলে যেগুলো শিখে আসছি এগুলো তো প্রোগ্রামিং এর কিছু না, আমরা এখন লজিক নিয়ে কাজ করব। দেখেন আমরা বলতে যাচ্ছি যে ভেরিয়েবলটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। ভেরিয়েবল আমরা যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ভেরিয়েবল, বলুন তো একটু অ্যান্সার দেন তো, হোয়াট ইজ ভেরিয়েবল, ভেরিয়েবলটা কি? আমি জানি এখানে অনেক এক্সপার্ট আছে, কিন্তু এখানে অনেকে কাজ করছে, ভেরিয়েবল চিনে না এমন কেউ কোনো ব্যক্তি নেই এখানে, সবাই চিনে মোটামুটি। কিন্তু ভাইয়া ভেরিয়েবল মানে হচ্ছে ভেরি করতে পারে, মানে এটা মান ফ্লাকচুয়েট করতে পারে বা কম বা বেশি হতে পারে। ভেরিয়েবল হচ্ছে চলক। আচ্ছা ভাই ভেরিয়েবল যার মান আছে এরকম। আরেকটা হতে পারে যেমন ধরেন ইন্টিজার x = 10, তার মানে x হচ্ছে একটা ভেরিয়েবল, এর মান ধর। আমি আপনাকে ভাইবা নিচ্ছি, ভাইবা নিলে আমি বলতেছি ভাই বলেন তো হোয়াট ইজ ভেরিয়েবল। আপনাকে কিন্তু বলতে পারবেন যে x এর মান 10 ধরে নিলাম, আমরা বলতে পারি x একটা ভেরিয়েবল, এরকম করে আপনি বলতে পারবেন না, আপনাকে অফিশিয়ালি কোনো কিছু একটা বলতে হবে। ভেরিয়েবল হলো ডাটা টাইপ। ভেরিয়েবল চিনে ডাটা সঞ্চয় করার কথা, মানে কোনো কিছু সঞ্চয় করে রাখা। ভেরিয়েবল হচ্ছে মানে কম্পিউটার মেমোরির একটা লোকেশন আর কি, যে লোকেশনে ডাটা রাখা হয় ওই লোকেশনটার একটা রূপক নাম দেওয়া। ওনার পয়েন্টটা খুবই ভালো ছিল যে ভেরিয়েবলটা হচ্ছে একটা মেমোরি লোকেশন। মেমোরি কি একটা লোকেশন। যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ভেরিয়েবল, তখন আপনি বলবেন যে ভেরিয়েবল কিছুই না, এটা একটা মেমোরি লোকেশন। আমরা এটাকে কি বলতে পারি, একটা মেমোরি। এটাকে কি বলতে পারি, একটা মেমোরি।
যখন আমরা এখানে লিখলাম এক্স, তখন কি করবে, সেখানে একটা মেমোরিতে এখানে আসবে, এখানে আসার পরে কোনো একটা জায়গা নিবে, একটা লোকেশন নিবে, লোকেশন নেখার পরে এখানে সে একটা এক্স থাকবে। তার মানে সেই এক্স এর ভিতরে কি কন্টেন্ট করে আছে, এখানে 10। আমি একটু পরে এখানে 20 দিয়ে দিলাম, এখন এই লোকেশনে কত থাকবে বলুন তো? এই 20 লোকেশনে 20 থাকবে। তার মানে ভেরিয়েবলটা তাহলে কি বুঝলাম, যে একটা মেমোরি, এটা একটা মেমোরি, এই মেমোরির একটা লোকেশন, যে লোকেশনের মধ্যে ভ্যালুটা থাকবে। আর সেই ভ্যালুটা কি করবে, আমরা ভেরিয়েবল ইউজ করি কেন, সেটা কিভাবে বলুন তো, কিভাবে কেন ইউজ করি? ভ্যালু স্টোর করে রাখার জন্য, স্টোর করার জন্য, কোনো ডাটা ভ্যালু স্টোর করার জন্য, ডাটা স্টোর করার জন্য। ডাটা স্টোর করার জন্য ভেরিয়েবল লাগে কি বলছেন আপনারা? স্যার একসাথে অনেকগুলো ভ্যালুর মান পরিবর্তন করার জন্য। একসাথে অনেকগুলো, কথাটা মানলাম, জানতে পারলাম। আমরা কিন্তু নরমাল ভেরিয়েবল বলতেছি, আমরা এখানে অ্যারেতে যাই নাই। দেখেন ভেরিয়েবল ইউজ করার কারণটা হচ্ছে আমরা যেন ভ্যালুটাকে কি করতে পারি, ভ্যারি করতে, মানে ভেরিয়েবলের মানটা কি হয়, ভ্যারি করে। একটা মান যেন আপনি সহজে চেঞ্জ করতে পারেন, বুঝছেন? আগেকার সময় এক্সাম্পল দেওয়া হয়তো এরকম, যে মেয়েদের মন কি করে ভ্যারি করে, কিন্তু ব্যাপারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ছেলেদের মন ভ্যারি করে। হ্যাঁ, বুঝছেন? ভাইয়া মাইন্ড করলেন? মেয়েদের তো হ্যাঁ, একটু কিভাবে ভ্যারি করে ছেলেদের মন? হ্যাঁ, এখন তো মেয়েদের খুশি হওয়া উচিত, কথাটা কিন্তু সত্য। আগেকার সময় বলতো যে মেয়েদের মন কি করে ভ্যারি করে, চেঞ্জ হয়ে যায়, চেঞ্জেবল। এখন কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে, ছেলেদের মন এখন কি ভেরি ভেরি করে না স্যার? এখন ভেরি করে না, এখন চ্যাটিং হয়ে গেছে মেয়েদের মন। এখন ছেলেদের মনই ভ্যারি করে, বুঝছেন? এখন ছেলেদের মনই বেশি ভ্যারি করে। তো যাই হোক, সে ভ্যারি করা মানে কি, সে হচ্ছে ডাইনামিক প্রোগ্রাম শিখছি তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, তো আমরা মানগুলোকে যেন সহজে চেঞ্জ করতে পারি, আমরা ভেরিয়েবল ইউজ করি। তো ভেরিয়েবল ইউজ করার জন্য আমাদের কিছু একটু ফরম্যাট শিখতে হবে, ভেরিয়েবল কিভাবে ইউজ করবো, তাই না? এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো ভেরিয়েবলটা ডিক্লেয়ার করার জন্য তিনটা হচ্ছে মেজর রুল আছে, মেজর রুল, যে তিনটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তিনটা হচ্ছে মেজর রুল, মানে তিনটা আপনাকে ফলো না করলে সেটাকে ভেরিয়েবল আপনি বলতে পারবেন না। আমার কথা বোঝা গেছে? তার মধ্যে এক নাম্বার হচ্ছে স্টার্ট করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনাকে স্টার্ট করতে হবে জাভাস্ক্রিপ্টের জন্য VAR। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে একটা কিওয়ার্ড। এটা কি, জাভাস্ক্রিপ্টে একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য, মানে এটা আপনাকে অবশ্যই দিতে হবে। এরপরে আপনাকে একটা ভেরিয়েবলের নাম দিবেন, বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল আমি নাম দিলাম হচ্ছে এক্স, ভেরিয়েবলের এটা কি নাম। এরপরে আপনার একটা ইকুয়াল সাইন দিতে হবে, দেওয়ার পরে আপনি এখানে 10 20 যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। এখন আপনাকে কি বললাম, প্রথমে আপনাকে একটা VAR, এই var কিওয়ার্ডটা ইউজ করতে হবে। এরপরে এটা এক নাম্বার রুল। দুই নাম্বার হচ্ছে এই যে নামের ক্ষেত্রে, এই নামটা আপনি কিভাবে করতে পারবেন, নামটা হচ্ছে ক্যাপিটাল A থেকে ক্যাপিটাল Z, যে কোনো ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, অথবা স্মল a থেকে স্মল z, যে কোনোটা আপনি ইউজ করতে পারেন, অথবা 0 থেকে 9, যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। তাহলে দুইটা দেখলাম, একটা হচ্ছে প্রথমে কি ইউজ করতে, var ইউজ করতে হবে, তারপর আপনি এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। তিন নাম্বারটা হচ্ছে ভেরিয়েবলের প্রথমে, যেমন এখানে var, var, আপনি ভেরিয়েবলের নাম দিচ্ছেন, নামের প্রথমে আপনি 1 2 এরকম কিছু একটা ইউজ করতে পারবেন না, মানে কোনো নিউমেরিক সংখ্যা ইউজ করতে পারবেন না। সাপোজ লিখছেন আপনি 1, তারপর লিখছেন হচ্ছে x ইকুয়াল টু সাপোজ 10, এটা আপনি ইউজ করতে পারবেন না। তাহলে কি কি বলেন তো, তিনটা জিনিস কি কি বলেন তো, কি কি মেইনটেইন করতে হবে? ক্যাপিটাল A থেকে ক্যাপিটাল Z, তারপর হচ্ছে স্মল a। একটা করে প্রথমে কি করতে হবে, প্রথমে var, var, এটা ইউজ করতে হবে। এই var কিওয়ার্ডটা প্রথমে আপনাকে ইউজ করতে হবে, তারপর একটা স্পেস দিবেন, তারপরে ভেরিয়েবল একটা নাম দিতে হবে না? নামের ক্ষেত্রে কিন্তু শর্ত আছে। নামের ক্ষেত্রে শর্ত কি, আপনি A B C D ইত্যাদিতে যা ইচ্ছা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে আপনি কি করতে পারবেন না, 1 মানে নিউমেরিক সংখ্যা দিয়ে শুরু করতে পারবেন না। স্টার্টটা নিউমেরিক সংখ্যা দিয়ে করা সম্ভব না, বুঝা গেছে?
বুঝাতে পারি না নাকি? সিম্বল ইউজ করা যাবে না এর ভিতরে? মানে ভেরিয়েবলের নামটা আপনি যা কিছু লেখেন, সাপোজ আমি লিখলাম হচ্ছে আনোয়ার, ANWAR, আনোয়ার, এটা লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার নাম লিখেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আপনি চিন্তা করতে, মানে ভিতরে ড্যাশ দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। সাপোজ আপনি লিখলেন কি 1 লিখছেন, 1 আনোয়ার, এটা লেখা যাবে না। আপনি যাচ্ছেন কি লেখার জন্য, ANWAR, আনোয়ার ড্যাশ HOSSAIN, হোসাইন, এই তো। ড্যাশ দেওয়া যাবে, এটা আন্ডারস্কোর দেওয়া যাবে, ঠিক আছে? আন্ডারস্কোর দিতে হবে, ড্যাশ হবে না, আন্ডারস্কোর দিতে হবে। আমি এটাতে আসতেছি। আমরা মেজর রুলস 3টা দেখলাম। একটা হচ্ছে ভার, এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে কি করতে হবে, A থেকে Z ক্যাপিটাল এবং A থেকে Z স্মল কোন একটা কিওয়ার্ড আপনি ওয়ার্ড ইউজ করতে পারবেন। আপনি 1, 2 এসবে ইউজ করতে পারবেন, বাট ইউজ করতে হবে আপনাকে মাঝখানে কোথাও। সাপোজ এখানে আপনি মাঝখানে দিলেন হচ্ছে 5 বা 8, আনোয়ার 8 হোসেন, এরকম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আন্ডারস্কোর দেন, কোনো সমস্যা নাই। এরকম দেন, কোনো সমস্যা কিন্তু নাই। কিন্তু আপনি চাইলে এই 8টা কি করতে পারবেন না, মাঝখানে দিতে পারবেন না, তাহলে ইরর দেখাবে। তাহলে ভেরিয়েবলের রুলস আমরা শিখতে পারলাম 3টা জিনিস। এখন ভেরিয়েবলের স্ট্যান্ডার্ড পদ্ধতি, ভেরিয়েবলের আবার 3টা স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে, যে এই 3টা স্ট্যান্ডার্ড পদ্ধতি ফলো করতে হবে। যদি আপনি কখনো ভেরিয়েবলের নাম 2টা ওয়ার্ড লিখেন, সাপোজ XY, এটা হলো ভেরিয়েবলের নাম XY, অথবা এরকম লিখলেন যে নেম, FRIST, ফার্স্ট NAME, নেম, ফার্স্ট নেম। তো এটাকে করার জন্য আপনাকে এই যে এনটা আছে না, এই এনটাকে আপনাকে করতে ক্যাপিটাল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পদ্ধতি। যখন আপনি 3টা নেম লিখবেন, সাপোজ ফার্স্ট নেম, এরপর লিখবেন ফুল F, তাহলে Fটা দিবেন ক্যাপিটাল, FULL, ফুল, এটা দিবেন। এটা হলো স্ট্যান্ডার্ড পদ্ধতি। এমন না যেটা স্মল যদি দেন, এটা স্মল দিলে সমস্যা আছে, সমস্যা নাই, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে না, এটা রিডেবল হচ্ছে না, এটা পরে বুঝতে পারবেন না যে ফার্স্ট নেম ফুল, এইরকম পরে কিন্তু বোঝা যাচ্ছে না। যেহেতু এটা কেন, কোন প্রসঙ্গে বলতেছি, কেন আমি এই স্ট্যান্ডার্ড পদ্ধতি বলতেছি, যে জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন গেট এলিমেন্ট বাই আইডি, এই লেখাটা দেখেন তো, একটু করে দেখেন তো, এখানে কয়টা আছে, এখানে কয়টা ওয়ার্ড আছে? গেট নামে হচ্ছে একটা ওয়ার্ড, এলিমেন্ট নামে একটা ওয়ার্ড, বাই একটা, আইডি একটা, 4টা আছে। তো প্রথমটা কিন্তু স্মল, এই যে গেটটা কিন্তু প্রথমে স্মল দেওয়া আছে। তার মানে আপনি যখন এই এফটা আপনি অবশ্যই ক্যাপিটাল দিবেন না, এই ফার্স্ট নেমের এফটা ক্যাপিটাল দিবেন না, কি দিবেন, স্মল দিবেন। এরপরে দেখেন পরেরটা ইউজ করার জন্য কি করছে, এলিমেন্টের ইটা কিন্তু ক্যাপিটাল, এই জন্য আমরা নেমটা দিলাম ক্যাপিটাল। এরপরে বাই, এটা কিন্তু ক্যাপিটাল, এই জন্য ফুলটা দিলাম ক্যাপিটাল। আপনি এরকম একটা করে ওয়ার্ড অ্যাড করবেন, সেটাকে কি করবেন, ক্যাপিটালাইজ করবেন। বুঝতে পেরেছেন কথাটা আমার? বুঝা যাচ্ছে না? তাহলে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কি লিখতে হবে প্রথমে বলুন তো, VAR, ভার, এই তো। তারপরে ভেরিয়েবলের নাম দিলাম, মনে করেন যে হচ্ছে আনোয়ার হোসেন দিলাম। তাহলে আনোয়ার হোসেন দেওয়ার জন্য আমাকে ANWAR, এটাকে কি দিলাম, স্মল। এরপরে হোসাইন লিখবো, তাহলে কি লিখবো, এইচ টা ক্যাপিটাল দিব, HOSSAIN, হোসাইন। আনোয়ার হোসাইন ইকুয়াল টু হচ্ছে 10। স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না? কোথায়? ভেরিয়েবল নামের মাঝখানে স্পেশাল ক্যারেক্টার? না, স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। আপনি এখানেও দিতে পারবেন না, সামনেও দিতে পারবেন না। আপনি দিলেই ইরোড দিবে, আপনি দিলে দেখেন এই যে ইরোড দিচ্ছে, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন অটোমেটিক্যালি, দেখবেন যে ইরোড দেখাচ্ছে। আপনি কি কি ইউজ করবেন সেটা কিন্তু বললাম আমি। আপনি ইউজ করবেন কি কি, A থেকে Z ক্যাপিটাল, আবার A থেকে Z স্মল, আবার 0 থেকে 1, 9, এসব আপনি ইউজ করতে পারেন, এসব আপনি ইউজ করবেন। শুধু সমস্যা হচ্ছে 0, 1, 2 এগুলা যেন আপনি সামনে ইউজ না করেন, তাহলে হবে। অন্য কিছু আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে। আরেকটা জিনিস ইউজ করতে পারবেন না, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিওয়ার্ড আছে না, যেমন এই যে ভার, এই ভারের জায়গাতে যদি আপনি VER লেখেন তো কাজ করবে? তার মানে এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ফিক্সড। তো এইরকম ফিক্সড কিছু কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের আছে, এই কিওয়ার্ড গুলো আপনি কি করতে পারবেন না, ভেরিয়েবলের নাম হিসাবে ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, রিজার্ভ ওয়ার্ড ইউজ করা যাবে না।
হ্যাঁ রাইট। তাহলে আচ্ছা ভাই, ক্যামেল কেসে তো ফার্স্টে আমরা ডলার সাইন ইউজ করতে পারবো। বুঝি নাই। হ্যাঁ, ক্যামেল কেসে তো আমরা ফার্স্টে ডলার সাইন ইউজ করতে পারবো। ডলার সাইন? জি স্যার। ভাইয়া ডলার সাইন ইউজ করা যাবে না? না না, জাভা স্ক্রিপ্টে আপনাকে ভেরিয়েবল var ইউজ করতে হবে, এটা পিএসপি না। পিএসপি হলে ডলার সাইন ইউজ করা যাবে। না না, ভারের কথা বলি নাই, মানে ভেরিয়েবলের নামের কথা বলছি, ডলার সাইন। ও ডলার সাইন? হ্যাঁ, ডলার সাইন ইউজ ক্যামেল করা, কেসের আগে। এটাও ইউজ করা যাবে, সমস্যা নেই। ডলার সাইন ইউজ করা যাবে, সমস্যা নেই। আপনি এসব ইউজ করবেন না, আপনাকে যেটা বলতেছি সেটা স্ট্যান্ডার্ড পদ্ধতিগুলো ফলো করেন। আপনি বিভিন্ন কিছু ইউজ ট্রাই করতে পারেন, কোনো কিছু লিখে তো আপনি দেখতে বুঝতে পারবেন। আপনি এখানে 1 লিখলেন, এটা ইরোড দিবে অটোমেটিক্যালি। মানে কোনটা পারবেন না কোনটা পারবেন না সেটা কিন্তু আপনি কাজ করলে বুঝতে পারবেন। আমি আপাতত যেটা আপনাকে বলতেছি সেটা ফলো করেন, স্ট্যান্ডার্ড পদ্ধতিগুলো ফলো করেন। তা আমি এই জায়গায় একটা ভেরিয়েবল লিখলাম, এখানে ভেরিয়েবল লিখলে কি হবে? এটা কি রান করলে কিছু আসবে? কিছু আসছে? কথা বলেন। না ভাইয়া আসে নাই। আমরা জাভা স্ক্রিপ্টে কোনো কিছু ডিসপ্লে করার জন্য কয়েকটা পদ্ধতিতে ডিসপ্লে করতে পারি, মানে আউটপুটটা দেখতে পারি। তার মধ্যে প্রথম একটা হচ্ছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট এটা একটা মেথড। এটার ভিতরে আপনাকে কি করতে, এই ভেরিয়েবল দিতে হবে। এই ভেরিয়েবলটা আপনি এটার ভিতরে ঢুকাই দিবেন। এখন যদি আপনি রান করেন তখন দেখবেন এখানে 10 চলে আসছে, দেখতে পাচ্ছেন? তার মানে জাভা স্ক্রিপ্টে যদি কোনো কিছু আপনি ডিসপ্লে করতে চান তাহলে আপনাকে কি লিখতে হবে? ডকুমেন্ট ডট রাইট লিখবেন, এটার ভিতরে ওই ভেরিয়েবলটা ঢুকাই দিবেন। অথবা এই ভেরিয়েবলটা আপনি প্রিন্ট করবেন না, আপনি এখানে যদি কিছু লিখে দেন, সাপোজ হচ্ছে কি লিখলাম, হোসাইন, এরকম কিছু একটা লিখে দিলাম, তাহলে সেটা কি প্রিন্ট করবে? হোসাইন প্রিন্ট করতেছে, বোঝা যাচ্ছে? এখন শুধু একটা পদ্ধতিতেই করা যায় ব্যাপারটা এরকম না, আমরা আরো অনেক পদ্ধতিতে করতে পারি। যেমন এটাকে আমরা অ্যালার্টের মাধ্যমেও দেখাইতে পারি। অ্যালার্ট, এই অ্যালার্টের ভিতরে যদি আপনি এই ভেরিয়েবলটা দেন এই জায়গাতে, তাহলে দেখেন কি আসে। আসছে? আমরা দেখতে যাচ্ছি যে আর কোন মেথড আছে? হ্যাঁ আমরা দেখবো, ওয়েট। আমরা কয়টা দেখলাম? 2টা দেখলাম নাকি? যে একটা ডকুমেন্ট ডট রাইট তে করতে পারবে, একটা অ্যালার্ট তে করতে পারবে, আর একটা হচ্ছে কনসোল। কনসোল ডট লগ। স্পেলিং কি? CON S, কনসোল ডট লগ। এটার ভিতরে আমরা কি করতে পারি? আনোয়ার হইছে, এটাকে আমরা এখানে ঢোকাই দিতে পারি। এখন যদি আমরা রিলোড দিই, এখানে দেখার কথা নাকি? কিছু আসতেছে না। যখনই আপনি কনসোল ডট লগ দিবেন তখন পাওয়া যাবে কোথায়? এখানে রাইট ক্লিক করেন, ইনস্পেক্টে আসেন, ইনস্পেক্ট করার পরে এই জায়গাতে কনসোল লেখা দেখছেন? কনসোল, এই জায়গাতে আসবেন, দেখবেন যে এই যে 10 লেখাটা চলে আসছে। বুঝতে পেরেছেন? এই জায়গায় দেখালে লাভ কি? আমাদের লাভ কি? এটা তো দেখা যায় না। না না, এটা তো আপনি মানুষকে দেখানোর জন্য করবেন না, কিন্তু কনসোল ডট লগ আপনি যখন ডেভেলপমেন্ট মোডে করবেন তখন এটা নিজে নিজে দেখতে হয়, ঠিক আছে? আপনি নিজে নিজে চেক করবেন। আপনি জাভা স্ক্রিপ্টের ইরোর একটা জিনিস খেয়াল করবেন, দেখেন এখানে আপনি 1 লিখলেন, এটা ইরোর না? এটা ইরোর আসছে না? এটা ইরোর আসছে না? প্রবলেম। আপনি এখানে রিলোড দেন তো, এখানে রিলোড দিয়ে কিছু পাচ্ছেন? এখানে কোনো ইরোর দেখাচ্ছে? জি ভাই। না ভাই, এখানে ইরোর নাই। এখানে দেখেন এই যেখানে ইরোর নাই, কিন্তু তা আপনার যে একটা প্রবলেম হয়েছে আপনি বুঝবেন কিভাবে বলেন তো? একটা জাভা স্ক্রিপ্টে কোড লিখছেন, একটা প্রবলেম হয়েছে, তো প্রবলেমটা বুঝতে হবে না যে কি প্রবলেম হলো, আমার ওই কোডটা আসলো না কেন। সেটার জন্য আপনাকে যাইতে হবে ইনস্পেক্ট থেকে কনসোলে যাইতে হবে। এখানে কনসোলে আসলে দেখবেন যেখানে ইরোরটা দেখাচ্ছে। তার মানে কনসোলেই কিন্তু আপনি ডেভেলপার, আপনি কাজ করবেন, আপনার সকল কাজ যখনই জাভা স্ক্রিপ্টে কাজ করবেন যত প্রবলেম হবে সবকিছু এই কনসোলে আপনি এসে পাবেন। বুঝা গেছে? বুঝতে পারছি। এখন থেকে আপনি কি করবেন? এখন থেকে একটু ভাব দেখাবেন মানুষের, অন্যকে কিভাবে ভাব দেখাবেন বলেন তো? এই জায়গাতে এসে যোগ বিয়োগ করবেন।
10 যোগ 10 কত আসলো? 20। আপনাকে যদি হঠাৎ করে কোন একটা যোগ বিয়োগ করতে বলে, আপনি এখান থেকে কি করবেন না, সিএল ক্যালকুলেটর বের করে এখানে যোগ করবেন, তো নাকি 10 যোগ 10 এটা করবেন না আপনি? এটা করবেন না। কোথায় করবেন? যে কোনো ব্রাউজারে এখানে করবেন আপনি। এখানে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্টে আসেন, ইনস্পেক্টে আসার পর কনসোলে আসেন, কনসোলে আসার পর এখানে আপনি করবেন যে 120 যোগ হচ্ছে 20, ইন্টার দিবেন 140। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? একটু ভাব দেখাইলেন অন্যকে সামনে, সমস্যা কি? সমস্যা আছে? না ভাইয়া না ভাই কোনো সমস্যা নেই। তাহলে আমাদের পদ্ধতি কি দেখলাম? আমরা ডিসপ্লে করতে পারতেছি কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে console.log, একটা document.write, আর একটা alert। এই তিনটার মাধ্যমে আমরা কি করতে পারি বলেন? ডিসপ্লে আউটপুট দেখতে পারি। ডিসপ্লে করতে পারি। আউটপুট প্রিন্ট করতে পারি আর কি। হ্যাঁ, প্রিন্ট করতে পারি, ডিসপ্লে করতে পারি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের রুলস। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অন্যভাবে প্রিন্ট করতে হয়। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ডকুমেন্ট ডট রাইট আর অ্যালার্টের মধ্যে পার্থক্য কি? অ্যালার্ট দিলে তো দেখলেন কিভাবে অ্যালার্ট শো করতেছে, এটা তো বুঝে যাচ্ছে। অ্যালার্ট দিলে কি হচ্ছে? ওখানে উপরে অ্যালার্ট আসতেছে না, আপনাকে অ্যালার্ট করতেছে, অ্যালার্ম দিচ্ছে। কিন্তু ডকুমেন্ট ডট রাইট করলে তো ওটা অ্যালার্ম দিচ্ছে না। বুঝা যাচ্ছে? পার্থক্য তো আপনি নিজের চোখে দেখলেন। আপনি তো ওই অ্যালার্ট দিয়ে সবসময় ডিসপ্লে করবেন না। অ্যালার্ট দিয়ে করবেন? ডকুমেন্টে আপনি করবেন সবসময় ডকুমেন্ট ডট রাইট, এটাতে কাজ করবেন। মানে হ্যাঁ, ওটা তাহলে অনেক পেজে, হ্যাঁ হ্যাঁ অনেক পেজে যে ঢুকলে হচ্ছে নোটিফিকেশনের মতো একটা অ্যালার্ট আসে, তাহলে সেটা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জাভাস্ক্রিপ্ট করা। আচ্ছা, আমরা একটা জিনিস দেখি, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা যখন ডিফিনিশন পড়ছিলাম তখন মনে আছে যে আমরা বলতেছিলাম যে আনটাইপ, মানে এই যে ভেরিয়েবল, ভেরিয়েবল আগে আমাকে বলে দিতে হয় না এটা যে নাম্বার, না এটা একটা স্ট্রিং, না এটা কি, এটা সেটা আমাদেরকে বলে দিতে হয়? বলে দিতে হয় না। হ্যাঁ ভাইয়া। সেটা আমরা চেক করে দেখবো যে এটা 10 না 10, মানে এটা কি? এটা আসলে আমরা লিখলাম যে ডকুমেন্ট, কারণ আমরা প্রিন্ট করে দেখবো ডকুমেন্ট ডট রাইট। এটার ভিতরে একটা মেথডের ভিতরে আমরা লিখে দিব হচ্ছে typ, টাইপ অফ। টাইপ অফের ভিতরে আবার একটা মেথড দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম হচ্ছে এক্স। তাহলে বলে দিবে যে এই এক্স এর ভিতরে যে ডাটাটা আছে সেই ডাটাটা কোন টাইপের ডাটা। এখানে কি বলতেছেন? নাম্বার। নাম্বার। এটা কি নাম্বার না অন্য কিছু? এটা নাম্বার। নাম্বার। একটা স্ট্রিং লিখলাম, সাপোজ লিখলাম ANWR আনোয়ার। ঠিক আছে? এখন দেখেন এখানে কি দেখায়, এটা কি? স্ট্রিং। এরপর আমরা আরো কি লিখতে পারি? সাপোজ আমি লিখলাম হচ্ছে ট্রু, TRUE, ট্রু। তাহলে সে কি বলবে? বুলিয়ান। ঠিক আছে? তাহলে আমরা ডাটা টাইপটা চেক করতে পারি, কোন ভেরিয়েবলের ডাটাটা কোন টাইপের সেটা আমরা চেক করতে পারি কিভাবে? টাইপ অফ এই মেথডের ভিতরে। ডকুমেন্টেড রাইট এর কাজটা কি বলেন তো? যে কোনো কিছু ডিসপ্লে করা, এই যে এইভাবে ডিসপ্লে করা, অ্যালার্ট আকারে শো করা না। কিন্তু ডকুমেন্ট রাইট মানে এরকম আপনার এই যে আপনার বডিতে এরকম শো করা। আর সেটার ভিতরে আমি আরো একটা মেথড কল করলাম, সেটার নাম হচ্ছে টাইপ অফ। এই টাইপ অফ এর ভিতরে এই মেথড, এটার ভিতরে আমরা একটা ওই ভেরিয়েবলটা দিয়ে দিলাম, সে বলে দিচ্ছে যেটা কোন টাইপের ডাটা। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আরো নিতে পারবেন? হ্যাঁ, কথা বলেন। কি চুপ করে আছেন কেন? বলেন। জি পারবো ভাইয়া। জি ভাইয়া। শিওর? জি স্যার। শিওর হলে সবাই চুপচাপ আছেন কেন? কথা বলেন না কেন? বলার ভয়েস কমে গেছে? ভাইয়া। আমি চিল্লাচিল্লি করতেছি, আমার ভয়েস কমে নাই, আপনার চুপচাপ শুনতেছেন, এতেই কমে গেছে। ওই মাঝখানে একবার হা হা বলতেছে, এই জন্য না? তো ঠিক আছে, আমরা একটু মজার একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে এটা দেখে শেষ করে দেবনি। VAR ভেরিয়েবল, ভেরিয়েবল এক্স ইকুয়াল টু হচ্ছে 10, ভেরিয়েবল এক্স ইকুয়াল টু হচ্ছে 10। আমি এটাকে প্রিন্ট করতে চাচ্ছি, কিভাবে প্রিন্ট করবো? ডকুমেন্ট
ডকুমেন্ট ডট কি লিখতে হয় রাইট, এটার ভিতরে আমাকে প্রিন্ট করতে হবে কি দিতে হবে এক্স। এটা প্রিন্ট করলে কত প্রিন্ট হবে বলেন তো? 10 10 প্রিন্ট হবে। এটা এখানে লজিকের কিছু আছে, এখানে 10 দেওয়া আছে, এখানে 10 প্রিন্ট হচ্ছে। এর তো কোনো গুরুত্ব বহন করে না কিছু, হ্যাঁ, এর তো ভাব তো তেমন কিছু নাই, মানে ভাব দেখে লাভ আছে, 10 দেওয়াই আছে, 10 প্রিন্ট করছে। ভাব দেখাবো হচ্ছে এখন এসে যে আমি যদি এখানে প্লাস প্লাস সাইন ইউজ করি তাহলে কত পাওয়া যেতে পারে বলেন তো? 11 কিন্তু কত আসছে এখানে? 11 11 মেবি কত আসছে? 10 তার মানে কি এ কোড পাগলা হয়ে গেছে না? পাগলা হয়েছে না? জি ভাইয়া তাই তো মনে হচ্ছে। চলেন এর পাগলামোটা একটু সারাই। সেটা হচ্ছে এখন আমি আবার নিচে আরেকটা লাইন লিখতেছি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে আমি লিখতেছি হচ্ছে এক্স। ঠিক আছে, আর মাঝখানে আবার একটা লাইন লিখি ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে একটা ব্রেক দিব, হ্যাঁ, মানে এই লাইনটা প্রিন্ট করার পরে যেন একটা ব্রেক পাই, এই জন্য ডকুমেন্ট ডট রাইট এভাবে আমি দিতে পারি যে কোটেশনের ভিতরে একটা ব্রেক দিতে পারি, বিআর ট্যাগটা ইউজ করতে পারি। বুঝতে পেরেছেন? বিআর ট্যাগটা ইউজ করলাম। এখন আমাকে বলেন যে কি আসবে। প্রথমে আপনি বললেন 11 আসবে, 11 আসলো না, তাহলে এই লাইনটাতে একটা ব্রেক দিবে, সেটা আসলো। পরের লাইনে কি প্রিন্ট হবে কথা বলেন তো? 11 পরের লাইনে শুধু এক্স দেওয়া, তাহলে 10ই প্রিন্ট হবে তো? 11। তার মানে এখন মাথা ঠিক আছে আপনার কাছে মনে হচ্ছে? জি ভাইয়া, কিন্তু প্রথমে ভাইয়া কেন হচ্ছে 11 না এসে 10 আসলো? সেটা আমি বলবো না। একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট ভাইয়া, একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট, আর প্রি ইনক্রিমেন্ট, তাই না? আমরা ভাই তো পোস্ট প্রি এসব তো এখন বুঝি না, আমাদের লজিকটা কি বলে সেটা বলেন। এখানে বলতেছে আমি এক্স প্লাস প্লাস করলাম, তো প্লাস প্লাস দিলাম না, এক তো বাড়ার কথা, সে এখানে না বাড়ায় এখানে এসে বাড়ালো কেন? এখানে শুধু আমি এক্স দিয়ে রাখছি। লজিক বলেন, মাথা কাটার সময় চলে আসছে বুঝছেন? ভাইয়া প্রথমবারে প্রিন্ট করে ইনক্রিমেন্ট করে নিছে, পরের বারে ইনক্রিমেন্টের নাম্বারটা প্রিন্ট করছে। বলেন তো একটু, মাথা কাটান তো একটু, আবার আর কি বলেন তো একটু। কারো কোনো কিছু বলার নাই নাকি? ভাই প্রথমত আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে, এরপরে দেন আমরা প্রিন্ট করব না, তো প্রিন্ট করার পরে প্রথমে হচ্ছে এক্স এর মানে আগের ভ্যালুটাই মানে প্রিন্ট করবে, এবং মানে ওই লাইনে মানে 14 নম্বর লাইনে এটার ভ্যালু এক ইনক্রিমেন্ট হবে, মানে আগে পুরনো ভ্যালু প্রিন্ট হবে, এরপরে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হয়ে এক্স এর মধ্যে নতুন ভ্যালুটা অ্যাসাইন হয়ে থাকবে, কিন্তু প্রিন্ট হবে গিয়ে পরে 16 নম্বরের কোডে। রাইট, কথাটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, দেখেন প্রথমে কি করবে, সে প্রথমে এটা লাইনটা পড়বে, এই লাইনটা পড়ে যখনই সে এক্স পাবে, তো এক্স পাওয়ার পর কি প্রিন্ট করবে? সে 10 প্রিন্ট করবে। কিন্তু 10 প্রিন্ট করার পর যে সে বলছে এক্স প্লাস প্লাস, যখন প্লাস প্লাস পাবে তখন সে 1 বাড়াই দিবে, বাড়াই দেওয়ার পর তখন এর ভ্যালুটা হয়ে যাবে 11। কিন্তু অলরেডি কিন্তু সে 10 প্রিন্ট করছে আগেই, আগেই 10 প্রিন্ট করছে, এখন হয়ে গেছে 11। পরের লাইনে আসবে, আসার পর একটা ব্রেক দিবে, সেই ব্রেকটা হচ্ছে মাঝখানে গ্যাপটা, যে নিচে আসার জন্য নিচে ব্রেক দিয়ে দিল। তার পরের লাইনে আসার পরে ডকুমেন্ট ডট রাইট আবার দিচ্ছে কি এক্স। এখন এক্স এর ভ্যালু কত? ভাই 11। এই জন্য 11। আমি বুঝছি আপনারা ভালোই বুঝতে পারতেছেন। তাহলে আরেকটা চ্যালেঞ্জ নেন, আপনারা চ্যালেঞ্জ একটু নেন তো, প্রিপারেশন নেন তো। চ্যালেঞ্জ দিবেন? অবশ্যই ভাইয়া। ভাইয়া বলেন তো শুনি। হ্যাঁ বুঝি নাই। না শুনে কিভাবে বুঝবো যে কি চ্যালেঞ্জ দেবেন? আচ্ছা একটা কাজ করেন, তাহলে কাজ করেন ওয়েট, এখানে কত ছিল? 10 ছিল। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে প্লাস প্লাস সামনে না দিয়ে আমরা এই সামনে দিই প্লাস প্লাস,
ভাইয়া প্রথমে 11 দেখাই দিবে, ফার্স্ট লাইনে 11 দেখাই দিবে। তাহলে এখন কি দেখার কথা বলেন? ফার্স্ট লাইনে 11 দেখাবে, এরপরেরটা 11 দেখাবে। তার মানে প্লাস প্লাস মানে কি, আগে 1 বাড়াইছে মানে 1 হইছে, 1 এর সাথে 10 যোগ করলো, কত হইলো? 11 প্রিন্ট করলো। বুঝেন নাই? আগে প্লাস প্লাস, তার মানে প্লাস প্লাস মানে বুঝতে হবে যে আমাকে 1 বাড়াই দিবে। একটা কার সাথে বাড়াই দিবে? এই এক্স এর সাথে। তাহলে এই এক্স এর মান কত? 10 আর আগের 1 কত? 11। তাহলে 11 প্রিন্ট করলো, তার মানে এক্স এর ভ্যালু এখন কত? 11। এরপর একটা ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পর এখন যদি এটা আবার আসে এক্স এর ভ্যালু কত? 11, আবার 11 প্রিন্ট করবে। এখনো কনফিউশন? আচ্ছা ভাই, আমরা কি ব্রেকটা ব্ল্যাক স্পেস এন দিয়ে করতে পারি না ভাইয়া? কি দিয়ে করবেন? ব্ল্যাক স্ল্যাশ এন। এটা ব্রেক আপনি যেভাবে দেন সেটা বড় কথা না তো। আপনি ব্রেকের সাথে আপনি এটা বুঝতেছেন কি সেটা বলেন, এটা কিভাবে আসছে, আপনি ব্রেক কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার। ব্রেক আপনি অন্যভাবে দেন, সমস্যা নেই, যেভাবে দিতে পারেন। আমরা এই লাইনটা বোঝার চেষ্টা করছি কিভাবে কি কাহিনীটা ঘটতেছে। তো দেখ, আমরা এখন যদি অন্যভাবে একটু চিন্তা করে দেখি, আমি এখানে প্লাস প্লাস দিলাম, একটা ব্রেক দিলাম, দেওয়ার পরে এখানে আসার পর সামনে প্লাস প্লাস দিলাম, দেওয়ার পরে নিচে আরো কয়টা লাইন লিখবো, এখানে একটা ব্রেক দিলাম, তারপরে আসে এখানে আমি দিলাম হচ্ছে মাইনাস মাইনাস, এরপরে আবার একটা লাইন আসলাম, আবার একটা দিলাম, এখানে আমি এসে দিব হচ্ছে প্লাস প্লাস। আচ্ছা সীমা, আপনি বলেন প্রথমটাতে কত আসবে বলেন? প্রথমটাতে 10 মানে 20 আসবে। প্রথমটাতে 20 আসবে। জি ভাইয়া। ওকে, এরপর হচ্ছে আব্দুল্লাহ মামুন, আপনি বলেন দ্বিতীয়টাতে কত আসবে? দ্বিতীয়টাতে আসবে 22। দ্বিতীয়টা আসবে 22। এরপরে তৃতীয়টাতে কত আসবে বলেন তো কেউ একজন? 20 20 আসবে। 21 আসবে। 20 আসবে ভাইয়া। 20 এটাতে 20 আসবে শিওর? জি ভাইয়া। কাজ কয় রয় এই কাজ, এখানে একটা কাজ 21 আসার কথা। এখানে আরো একটা লাইন দেই, সেটা হচ্ছে আমি এখানে প্লাস প্লাসটা সামনে দিই, আর একটু ক্রিটিক্যাল করে দেই। এখন বলি 3 নম্বরে কত আসবে বলেন? নম্বরে ডিসপ্লে হবে 22। এটা হবে 22 নাকি? জি ভাইয়া, ডিসপ্লে হবে 22। হ্যাঁ, ডিসপ্লে হবে 22। হ্যাঁ 22 হবে। নিচেরটাতে এটাতে নিচেরটাতে 21। নিচেরটাতে 19 হবে। এরপরটা ভাই 21। জি ভাইয়া। শিওর? জি ভাইয়া। 22 হবে না? এটা তো 22 হবে। 22 মানে না। 20 নাম্বার চিন্তা না, ভাবনা 20 নম্বরে 21 আর 22 নম্বরেও 21। জি ভাইয়া। ভাইয়া 21 নম্বরে 21, 22 নম্বরে 21। ভাই প্লাস প্লাস মানে 1 বৃদ্ধি করে না? 20 নাম্বার লাইনে 21 আর 22 নাম্বার লাইনে হচ্ছে 21। মাথা খাটাই প্লাস প্লাস তো পরে আছে, পরে থাকার কারণে ওটা প্রিন্ট হয় না। প্রথমটা একটা 20, পরে গুলো সবটা কি 22? তাহলে একটু অ্যানালাইসিস করি নাকি? প্রথমটাতে আমরা সবাই ফেল করছি। প্রথম আমি কিন্তু পাস করেছি। আচ্ছা, প্রথমটাতে যে 20 হবে, এটা তো আমাদের কোনো কনফিউশন আছে? না ভাইয়া। 20 কনফিউশন নাই। তাহলে এখানে আসার পর 20 প্রিন্ট করলো, সেই 20টা হচ্ছে এটা। এরপরে একটা 1 বাড়াই দিল নাকি? কথা বলেন। ও জি ভাইয়া, এখন তাহলে এটা আমার কত? এটা আমার কত? 21। এটা 21। আচ্ছা, পরের লাইনে আসে একটা কি দিল? ব্রেক দিল নাকি? হ্যাঁ, ব্রেক দিল। পরের লাইনে আসার পর কি করবে বলেন তো? 1 এক সংখ্যা বাড়বে। 1 বাড়াবে, 1 আর হচ্ছে x এর মান কত এখন? 22। x এর মান কত? আপনার 21 x এর মানে 21। আরে হলো 1 বাড়াইলো, কত হলো? 22। তাহলে এখানে 22 প্রিন্ট করবে। তাহলে এখানে মান কত এখন? 22। x এর মান এখন 22। আমরা এটা শেষ করলাম। পরের লাইনে একটা ব্রেক দিলাম, দেখো এই লাইনে আসলাম। এই লাইনে আসার পরে কত প্রিন্ট করবে বলেন? 22 প্রিন্ট করবে। 22 প্রিন্ট করবে। আগের ভ্যালুটাই, আগের ভ্যালুটা। 1 বাড়ানোর পর কত হবে? 23 হবে। এখানে 23 আবার বিয়োগ। এরপরে এখানে আসে একটা ব্রেক দিল,
দেওয়ার পর এখানে আসবে, এখানে আসার পর কত হবে? 1 কমাবে, 22 হয়ে যাবে 1 কমাবে, 1 কমাইলে এক্স এর ভ্যালু আগে ছিল 23, এখন হয়ে যাবে কত? 22। আবার নিচের দিকে আসেন, এখন এটা ভ্যালু কত? এক্স এর ভ্যালু 22 22, 22 প্লাস প্লাস আগের বাড়াবে, ভ্যালুটাই প্রিন্ট করবে আর কি। তাহলে 23 হবে। কিন্তু 23 তো প্রিন্ট করতে আপনি কোথাও বলেন নাই, বলছেন? বুঝা গেছে? জি ভাইয়া। এখন এসব নিয়ে ব্রেনস্টর্মিং করেন, নিজের মতো করে একটু বোঝেন। হ্যাঁ, আমি বলতেছি, এটা সবগুলো মাথায় ঢুকবে না, বাট নিজের মতো করে একটু বোঝেন, বুঝে এটা নিয়ে একটু স্টাডি করেন। জাভাস্ক্রিপ্ট নিয়ে সামনে দিয়ে আমরা হয়তো আরো লজিক নিয়ে কাজ করব, বাট এখন থেকে আপনাদের মাথা নিয়ে কাজ করা শুরু, ঠিক আছে? শরীরের শক্তি দিয়ে এখন কাজ হবে না। মনে করেন যে আপনি 5 ঘন্টা 10 ঘন্টা শুধু কোড লিখে গেলেন, ব্যাপারটা এরকম না। আপনি কাজ করবেন এখন 2 মিনিট, মানে কোড লিখবেন 2 মিনিট, কিন্তু চিন্তা করতে হবে আপনাকে 2 ঘন্টা। চিন্তা করার সময় চলে আসছে। একের বেশি বাড়ানো যায় না বা কমানো যায় না? আপনি আগে এক করে বাড়ান, সব বাড়া যায়। 2 3 কত করে বাড়াবেন সব বাড়ান। প্লাস 2 দিলে তো 3 হয়ে যায়। আপনারা এখন 1 করে বাড়ান, তারপরে আমরা দেখবো সামনে কতগুলো করে বাড়ানো যাবে। কত ইচ্ছা বাড়াবেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি।